তারা এই জবের দিকে চলে যায়, ভালো জব। সুতরাং তারা কি করবে, সারা জীবন দেখবে তাদেরকে কিন্তু মাইক্রোস্কোপ নিয়ে কাজটা করতে হবে, অর্থাৎ মাইক্রোস্কোপের আন্ডারেই তোমাকে সবকিছু দেখতে হবে। তো এই যে মাইক্রোস্কোপের একটা নলেজ, বেসিক নলেজ, যে কোনটার কন্ডেন্সার কেমন, কোনটার মিরারটা কেমন, কার প্রিন্সিপালটা কিরকম, কত রকমের মাইক্রোস্কোপ গুলো হয়, তার পার্টস গুলো কেমন, ম্যাগনিফিকেশনটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, এই যে কনসেপশন, সেই কনসেপশনটা ফিল আপ করবার জন্যই আমাদের কিন্তু এই মেনলি এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। তো অবশ্যই এই কোর্সটার একটা আউটকাম আছে, সে আউটকামটা কি না, দ্য লাইট মাইক্রোস্কোপটা এটা একটা ইম্পর্টেন্ট টুল ইন দ্য স্টাডি অফ দ্য মাইক্রো অর্গানিজমস, পার্টিকুলারলি ফর দ্য আইডেন্টিফিকেশন পারপাস। যে কোনো পারপাসে আইডেন্টিফিকেশন করবার জন্য আমরা কিন্তু এই মাইক্রোস্কোপ ইউজ করি। তোমরা দেখো অনেকেই সবাই করো মাইক্রোস্কোপ, সেখানে মাইক্রোস্কোপের সিম্পল মাইক্রোস্কোপ আছে, কম্পাউন্ড মাইক্রোস্কোপ আছে, বিভিন্ন ধরনের কম্পাউন্ড মাইক্রোস্কোপ, সবই আমি সেগুলো বলবো। তো এই স্টাডিগুলো করবার জন্য কিন্তু আমাদের এক্সপেক্টেড আউটকাম এটাই যে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ, যেগুলোর বিভিন্ন রকম ভিজিবল লাইট, যেগুলো ডাইরেক্টলি ইলুমিনেট করছে স্পেসিমেন্ট গুলোর ওপর, যেখানে দুটো লেন্স সিস্টেম কাজ করছে, সেইগুলোকে আমরা একটা অবশ্যই সেইগুলো সেই নলেজটা জানাটাই আমাদের হবে একটা এক্সপেক্টেড আউটকাম। তারপরে হচ্ছে গিয়ে তোমার টিপিক্যাল যে সমস্ত কম্পোনেন্টস গুলো আছে লাইট মাইক্রোস্কোপে, সেইগুলোকে জানবার জন্য সেখান থেকেও আমাদের সেখান থেকে একটা নলেজ গুলোকে ক্লিয়ার করবার জন্য। আর কেউ জয়েন করতে আসে? ও জয়েন করতে হবে, দেবাঙ্গনা। হ্যাঁ, আর কেউ ওয়েট করেনি তো? ঠিক আছে, আচ্ছা। তো সেই জায়গাগুলো জানবার জন্য আমাদের লাইট মাইক্রোস্কোপের শিখে সেটাও আমাদের একটা এক্সপেক্টেড আউটকাম হবে। এবং এই যে লাইট মাইক্রোস্কোপ যেগুলো আমরা শিখবো, সেখান থেকে দেখবো, সেখান থেকে আমরা যে বিভিন্ন রকম ইমেজ গুলো পাবো, সেই ইমেজ গুলোকে কি করে ফটো ক্যাপচারিং করতে হয় উইথ দ্য হেল্প অফ দ্য কম্পিউটার, সেটা অবশ্যই আমাদেরকে ডিপার্টমেন্ট খোলার পরে দেখতে হবে। কারণ আমাদের যে তোমরা দেখেছো আমাদের স্টাফ রুমে দেখবে ওখানে যে কম্পিউটারটা রাখা আছে, তার পাশে 3টে রিসার্চ মাইক্রোস্কোপ গুলো আছে, ওইগুলোতে ওই ডাইরেক্ট রিসার্চ মাইক্রোস্কোপ গুলো থেকে ছবিগুলো ডাইরেক্ট কম্পিউটারে উঠবে এবং সেখান থেকে ইমেজ ক্যাপচারিং করা হয়। সুতরাং সেই ইমেজগুলোকে ক্যাপচারিং করার পরে সেই ইমেজগুলোকে ম্যানিপুলেট করা হবে, সেগুলো কন্ট্রাস্ট বাড়ানো কমানো, ইমেজের রেজুলেশন বাড়ানো কমানো, ইমেজের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা, এই যে সমস্ত কাজগুলো, কারসাজিগুলো, এইগুলো কিন্তু এই মাইক্রোস্কোপিক কোর্সের ফলেই আমরা জানতে পারবো। সুতরাং এইগুলো হচ্ছে আমাদের এর আউটকাম, এক্সপেক্টেড আউটকাম, অবজেক্টিভ, ব্যাকগ্রাউন্ড অফ দিস কোর্স। তাহলে এই কোর্সটা কি হচ্ছে না, অ্যাড অন কোর্স ইন দ্য বেসিক লাইট মাইক্রোস্কোপি। তো আজকে আমি তোমাদেরকে যেটা শুরু করব এবং এটা শেষ হবে নেক্সট আরেকটা ক্লাসে, সেটা হচ্ছে টপিকটা হচ্ছে সিম্পল এবং কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো সিম্পল এন্ড কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ, তো এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ আ লাইট মাইক্রোস্কোপ। তোমাদের এগুলো শুনে নাও ভালো করে, আমি এই স্লাইডগুলোকে পিডিএফ করে তোমাদেরকে গ্রুপে আজকেই ক্লাসের পরে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে এখানে আমি বলি এইগুলো আমি দিয়ে দেবো, শুধু আমি বলে নয়, আমরা যারা টিচাররা ক্লাস নেবেন প্রত্যেকেই মেটেরিয়াল দিয়ে দেবেন। তোমাদের এই কোর্সটা করবার পরে অনেকগুলো এর পার্ট আছে, কোর্সটা সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর একটা এক্সাম হবে, সেই এক্সামটা থিওরিটিক্যাল এক্সাম একটা হবে, সেখানে আমি কিছু কোশ্চেন দিয়ে দেবো, সেই কোশ্চেনগুলোকে সলভ করবে, আমি দেবো বা অন্যান্য টিচাররাও দেবেন। তার উপর বেস করে একটা থিওরিটিক্যাল এক্সাম হবে, তারপরে একটা ভাইভা হবে। ভাইভাটা আমরা যেদিন ওই কলেজ খোলার পরে যেদিন আমরা মাইক্রোস্কোপ গুলো তোমাদেরকে দেখাবো ব্যাচ করে করে, সেই দিনই আমরা একবারে ভাইভা নিয়ে নেবো, মাইক্রোস্কোপ দেখানো এবং ভাইভা। এই কাজটা কলেজ খোলার পরে হবে, তার আগে অনলাইনে আমাদেরকে ক্লাসগুলো করে নেওয়ার পরে তারপরে আমরা পরীক্ষাটাকে নিয়ে নেবো অনলাইনে একটা তোমার ওই গুগল ফর্ম করে সেই কোশ্চেন দিয়ে সেই পরীক্ষাগুলো কিন্তু এই যে মেটেরিয়াল গুলোকে দেবো, এই মেটেরিয়াল থেকেই কোশ্চেন থাকবে, পরীক্ষাটা না হবে। আর একটা তোমাদেরকে প্রত্যেকে সবাই একই প্রজেক্ট করবে, একটা প্রজেক্টের একটা কাজ দেবো, প্রজেক্টের কাজটা খুব সিম্পল একটা কাজ দেবো তোমাদের, যে ওই মাইক্রোস্কোপ, বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ গুলোর পার্টস গুলো কি কি, এইগুলোকে সমস্ত লিখে সবাই একটা ওই জাস্ট উইদিন 2 পেজের মধ্যে একটা করে সবাই সফট কপি জমা দেবে, কোনো রকম কোনো প্রিন্ট নিতে হবে না, মেল আইডিতে সফট কপি জমা দিয়ে দেবে, বা গুগল ফর্ম ফিল আপ করে কোশ্চেন গুলো দিয়ে দেওয়া হবে, সেখান থেকে জমা করে দেবে, সেটা আমরা তোমাদেরকে বলে দেবো। সুতরাং এই প্রজেক্ট, ভাইভা, রিটেন পরীক্ষা এতগুলো নিয়ে কিন্তু পরীক্ষাটাতে কোয়ালিফাই করতে হবে, এবং সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটারও মার্কস থাকবে, সবগুলো নেওয়ার পরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস থাকবে, সেটাকে কোয়ালিফাই করার পরে তারপর আমরা তোমাদেরকে সার্টিফিকেট ইস্যু করবো। ঠিক আছে, এটা হচ্ছে এদের প্রসেসটা। তো সেগুলো তো পরে গেল, আমাদেরকে প্রথমে জানতে হবে যে জিনিসটা কি থিওরিটিক্যালি, এবং সেইগুলো জানার পরে আমি মেটেরিয়াল গুলো দিয়ে দেবো, সেগুলো তোমরা তখন পড়ে নেবে। তো প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ আ লাইট মাইক্রোস্কোপ।
A light microscope, it is a biology laboratory instrument বা একটা particular tool, একটা যন্ত্র that uses the visible light to detect and magnify very small objects and enlarge them. তোমরা দেখো আমাদের এখানে আমি কি বলতে চাইছি না ভিজিবল লাইট কে ইউজ করে আমি যে ল্যাবরেটরিতে যে যন্ত্রটাকে ব্যবহার করব যেখান থেকে আমরা বিভিন্ন ছোট জিনিসকে বড় করে দেখবো ইউজিং দ্য ভিজিবল লাইট সেইটাকে আমরা বলবো আমরা লাইট মাইক্রোস্কোপ। ফ্লোরোসেন্স লাইট নয় কিন্তু ফ্লোরোসেন্ট ডাই দিয়ে ফ্লোরোসেন্ট দিয়ে বা ইউভি লাইট দিয়ে এগুলো আলাদা হয়, কিন্তু দেখা যাবে যে ভিজিবল লাইটকে ইউজ করে যখন আমরা মাইক্রোস্কোপের একটা যন্ত্র হিসাবে ইউজ করে সেখান থেকে আমরা যে কোনো স্মল অর্গানিজমকে আমরা আইডেন্টিফাই করব, দ্যাট ইজ দ্য লাইট মাইক্রোস্কোপ। তাহলে এটা লাইট মাইক্রোস্কোপ, যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপটা কিন্তু এরকম নয়, ইলেকট্রন মাইক্রোস্কোপের গল্পটা আলাদা, সেটা কিন্তু আমাদের এই কোর্সের মধ্যেই নেই, ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেখানে কিন্তু ভিজিবল লাইট ইউজ করা হয় না, ওখানে ইলেকট্রন বিম ইউজ করা হয়। ঠিক আছে, সুতরাং বেসিক লাইট মাইক্রোস্কোপিতে প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য লাইট মাইক্রোস্কোপ। না লাইট মাইক্রোস্কোপ একটা পার্টিকুলারলি টুল অর দ্য ইনস্ট্রুমেন্ট যেটা কি ইউজ করছে, ভিজিবল লাইট ইউজ করছে, এবং কি কি জন্য ইউজ করছে, টু ডিটেক্ট and magnify the very small objects and enlarge them. It is light microscope. এবং actually light microscope use the lenses to focus light on the specimen. এখানে একটা যে লেন্স গুলো থাকে সেগুলো স্পেসিমেনের উপর লাইটটাকে ফোকাস করার জন্য লেন্স গুলোকে ইউজ করা হয়, and magnifying it thus the producing and the image. লেন্সের দিয়ে কি হবে, লাইটটাকে ফোকাস করবে, স্পেসিমেনের উপর ফেলবে, দিয়ে সেই স্পেসিমেনের একটা ইমেজ তৈরি করবে, এবং সেই ইমেজটাকে আমরা অবজেক্টিভ লেন্স দিয়ে দেখতে পাবো। দ্য স্পেসিমেনটা নরমালি কোথায় প্লেস করবে না, ইট ইজ প্লেস ক্লোজ টু দ্য মাইক্রোস্কোপিক লেন্স। এখন দেখতে হবে যে মাইক্রোস্কোপিক ম্যাগনিফিকেশন যেটা আমরা স্পেসিমেন যেগুলো দেখবো সেটা কিন্তু ভ্যারি করবে, কিসের উপর ভ্যারি করবে না, ডিপেন্ডিং অন দ্য টাইপস এন্ড নাম্বার অফ দ্য লেন্সেস, কিরকম ধরনের লেন্স, কতগুলো লেন্স, তার উপর ম্যাগনিফিকেশনটা ভ্যারি করবে। তো এই ক্ষেত্রে বলতে গেলে আমি তোমাদেরকে বলবো যে সিম্পল মাইক্রোস্কোপ এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপে তোমরা দেখবে যে ছোট্ট মাইক্রোস্কোপ যেটা আমাদের ক্যারোলাস লিনিয়াস ব্যবহার করে সর্বপ্রথম হাওয়ার ডিসেকশন করে দেখতেন সিম্পল মাইক্রোস্কোপ। তো লিয়েন হুক এটাকে প্রথম আবিষ্কার করেছিলেন সিম্পল মাইক্রোস্কোপ, যেগুলো তোমাদের ওই কোষ আবিষ্কারের সময় বা সেল ডিসকভারির সময় যেখানে দেখা যাচ্ছিল যে ওই পট গুলোকে সেকশন কেটে সেখানে যে চেম্বার দেখতে পেয়েছিল যেগুলো নাম দিয়েছিল সেল, সেই জায়গা থেকেই কিন্তু এই কনসেপশন লিয়েন হুকের সময় থেকে পরবর্তীকালে রবার্ট হুক এগুলোকে আরো ইলাবোরেট করেছেন। তো এই যে সিম্পল মাইক্রোস্কোপ যেখানে মেন কথাটা হচ্ছে যে অনলি সিঙ্গেল লেন্স ইউজ করা হবে সিঙ্গেল মাইক্রোস্কোপে, কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেটা সেখানে কি হচ্ছে না মোর দ্যান ওয়ান অর্থাৎ মোর দ্যান টু অর দ্য থ্রি ডিফারেন্ট টাইপস অফ দ্য লেন্সেস ইউজ করা হবে। নরমালি দুটো করে লেন্স ইউজ করা হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপে। আমরা যে বড় মাইক্রোস্কোপ গুলো তোমরা যেগুলো নিয়ে প্র্যাকটিক্যাল করো সেগুলো হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, আর যেগুলো দেখবে ছোট ছোট মাইক্রোস্কোপ আছে একটা করে দেওয়া হয় সেগুলো হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ। ট্যাক্সোনমি প্র্যাকটিক্যাল করার জন্য এটাকে ইউজ করা হয় সিম্পল মাইক্রোস্কোপ। সুতরাং দ্য স্পেসিমেনটা যেটা নরমালি প্লেস করছি আমরা ম্যাগনিফিকেশনের জন্য, সেটা কিন্তু সেই ম্যাগনিফিকেশনটা যে কোনো অবজেক্টের যে ম্যাগনিফিকেশন ইট ভ্যারি করে। কেন ভ্যারি করবে না, টাইপ এন্ড নাম্বার অফ লেন্স। যদি দেখা গেল যে আমি লেন্সটাকে একটা দিই সিম্পল মাইক্রোস্কোপ, তাহলে অবশ্যই ম্যাগনিফিকেশন কম হবে, স্বাভাবিক ব্যাপার, কারণ সেখানে ইমেজটা ছোট ইমেজ তৈরি হবে, ম্যাগনিফিকেশন কম হবে। যদি আমি দেখা যায় লেন্সটাকে বাড়িয়ে দিই, দুটো করে দিই, ম্যাগনিফিকেশন হাই হয়ে যাবে। লেন্সের পাওয়ারটাকে যদি আমি বাড়িয়ে দিই ম্যাগনিফিকেশন আরো বেড়ে যাবে, লেন্সের পাওয়ারটাকে যদি আমি কমিয়ে দিই ম্যাগনিফিকেশন কমে যাবে। এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। সুতরাং এই যে মানে একদম স্কুল লেভেলের যে লেন্সের যে চ্যাপ্টার তোমরা পড়েছো, সেখানে কনকেভ লেন্স, কনভেক্স লেন্স এগুলো পড়েছো, সেই লেন্সের ফাংশনিং এর উপর বেস করে কিন্তু এই মাইক্রোস্কোপিক পাওয়ারটা কিন্তু ডিপেন্ড করবে। এবং ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ দ্য লেন্সেস দেয়ার আর টু টাইপস অফ দ্য মাইক্রোস্কোপ। আমি এটাকেই তোমাদেরকে বললাম, যেটা একটা হচ্ছে সিম্পল লাইট মাইক্রোস্কোপ আর একটা হচ্ছে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। সিম্পল লাইট মাইক্রোস্কোপে কি হচ্ছে না লো ম্যাগনিফিকেশন হচ্ছে, কেন না তার কারণ হচ্ছে সেখানে সিঙ্গেল লেন্স থাকে। আর কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপে কি হচ্ছে না হায়ার ম্যাগনিফিকেশন হচ্ছে, কেন না সেখানে দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট দুটো লেন্স থাকে, কখনো কখনো দুটোর বেশি লেন্সও সেক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, এবং দুটো লেন্স যেটা থাকে কম্পাউন্ড মাইক্রোস্কোপে সেটাতে কি একটা অবজেক্টিভ লেন্স আর একটা আইপিস। তো আইপিস কোনটা আমি এইগুলো তোমাদেরকে ছবি দিয়ে দেখাবো পরে। আইপিসটা আমরা চোখের কাছে যেটা দিয়ে আমরা চোখ দিয়ে দেখছি জিনিসটাকে সেটা হচ্ছে আইপিস, আর স্লাইডের উপরে যে লেন্সটা পড়ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্টিভ লেন্স। ঠিক আছে, সুতরাং দেখা যাচ্ছে যে দ্য লেন্সেস আর অ্যালাইন ইন দ্যাট
that they can be able to bend light or efficient magnification of the image. যে ইমেজটা আমরা আসবে, অবজেক্টের যে ইমেজটা আসবে সেটা যাতে ম্যাগনিফিকেশনটা খুব ভালো হয় সেই জন্য কিন্তু লাইটটাকে বেন্ড করে দিয়ে ম্যাগনিফিকেশনটাকে রেজুলেশনটাকে বাড়িয়ে দেয়। কেন না, ওই ডিউ টু দা প্রপার অ্যালাইনমেন্ট অফ দা অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্সটাকে তুমি যদি ঠিকঠাক অ্যালাইনমেন্টে যদি মাইক্রোস্কোপে সেট না করো তাহলে কিন্তু তোমার মাইক্রোস্কোপ দেখা যাবে না। তাছাড়া আরো একটা হয় যেটা আমাদের ডিপার্টমেন্টের মাইক্রোস্কোপ গুলোতে প্রবলেম আছে, যে যেখানে অবজেক্টিভ লেন্স গুলোর ভিতরে প্রচুর ফাঙ্গাস পড়ে থাকে। এবার ওই ফাঙ্গাস গুলো কিন্তু আমরা ক্লিন করতে পারি না, ওটা একটা এএমসি করে মাইক্রোস্কোপ কোম্পানির সাথে এএমসি করে ওগুলোকে ইয়ারলি বা 6 মান্থস ইন্টারভালে ক্লিন করানো হয়। তো আমাদের তো সবসময় সরকারি সিস্টেমে সেগুলো হয়ে ওঠে না বলে ওই মাইক্রোস্কোপ গুলো দেখবো, অনেকের মাইক্রোস্কোপ গুলো আছে দেখবে লেন্স গুলোর ভিতরে ফাঙ্গাস পড়ে আছে, যে কারণে সেখানে মাইক্রোস্কোপ গুলোতে ভালোভাবে দেখা যায় না, সেটা একটা আলাদা ইস্যু। কিন্তু দেখা যাচ্ছে কারণ ওইটা কিন্তু আমরা করতে পারি না, ওই অবজেক্টিভ লেন্সটাকে আমরা খুলতে পারি না। আমরা খুললে খোলা যাবে, যদি দেখা যায় যে আমরা খুলতে যাই তাহলে ওটাকে সেটিং এর প্রবলেম হয়, সেই জন্য আমরা খুলি না ওটা। তো যাই হোক, দ্য ফাংশনিং অফ দ্য লাইট মাইক্রোস্কোপ সেটা কিন্তু কিসের উপর বেস করে হচ্ছে, মেইনলি দা ইট ইজ বেসড অন ইটস এবিলিটি টু ফোকাস এ বিম অফ লাইট থ্রু দা স্পেসিমেন। আমার যে স্পেসিমেনটা স্লাইডের উপরে আসছে সেই স্পেসিমেনটাকে ক্রস করে গিয়ে একটা লাইটের যে বিম আসছে সেই বিমটাকে ফোকাস করে দেওয়াটাই হচ্ছে বেসিক লাইট মাইক্রোস্কোপির বেসিক প্রিন্সিপল। ঠিক আছে, এবং এইটা যে বিম অফ লাইট যেটা স্পেসিমেনের মধ্যে দিয়ে আসছে which is very small and transparent, সেই বিম অফ লাইটটা ভেরি ট্রান্সপারেন্ট এবং স্মল, সেই স্মল এবং ট্রান্সপারেন্ট বিম অফ লাইটটা স্পেসিমেনের ভিতর দিয়ে ক্রস করে গিয়ে সেখানে লাইট মাইক্রোস্কোপি অর্থাৎ তোমার ওই বেসিক ফাংশনটা যেটা সেটা হচ্ছে বিম অফ লাইট যেটা আসছে সেটা স্পেসিমেনের মাধ্যমে দিয়ে ক্রস করে গিয়ে সেই স্পেসিমেনটার ইমেজ তৈরি করছে এবং ওই ইমেজটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই যে একটা ট্রান্সপারেন্ট লাইট, বিম অফ লাইট যে চলে আসছে এবং সেই যে বস্তুটার মধ্য দিয়ে ক্রস করে যাচ্ছে, এখন দেখা গেল বস্তুটা যদি পুরোটাই ট্রান্সপারেন্ট হয়, লাইটটা ট্রান্সপারেন্ট, তাহলে কি হবে, কোনো ইমেজটা কিন্তু পরিষ্কার করে বোঝা যাবে না। সেই জন্য ওই যে অবজেক্ট বা তার যে মেটেরিয়ালটা যে স্পেসিমেনটা সেটাকে আমাদের কি করতে হয় না স্ক্যান করতে হয়, মেটেরিয়ালটাকে আমাদেরকে স্ক্যান করতে হয়। কেন স্ক্যান করতে হয় না, স্ক্যান করলে পরে ওর যে লেন্সটা যেটা থাকে সেই ক্ষেত্রে তোমার ওই স্পেসিমেনটাকে লাইটটা তার মধ্যে দিয়ে যাতে সহজে ক্রস না করে যেতে পারে, লাইটটা যাতে ইনহিবিট করে, সেই জন্য কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ওটাকে আমরা স্টেন করে লাইটটাকে ইনহিবিট করি, স্পেসিমেনটাকে স্টেন করে, যাতে করে স্পেসিমেনের ইমেজটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাই। ঠিক আছে, so the image it is then passed through one or the two lenses for magnification or for the viewing of the specimen. এবং the transparency of the specimen it allows very easy and the quick penetration of the light. Ultimately the specimens can vary from bacterial to cells and the other microbial different particles. অর্থাৎ আমাদের কিন্তু কোন স্পেসিমেনটাতে কত ম্যাগনিফিকেশন দিতে হবে, কোন স্পেসিমেনটার জন্য কি স্টেন ইউজ করতে হবে, স্টেনের কোন স্পেসিমেনের জন্য কি রকম স্টেন লাগবে, স্টেনের ক্লাস তোমাদের নেবে দেখবে পিএসআর। ঠিক আছে, সুতরাং সেই জায়গাগুলো আমাদেরকে জেনে কিন্তু সবকিছুর জন্য তো একই হবে না, আলাদা আলাদা স্পেসিমেনের জন্য আলাদা আলাদা স্টেনিং প্রপার্টি, আলাদা আলাদা স্পেসিমেনের জন্য আলাদা রকমের লাইট কোয়ালিটি, আলাদা স্পেসিমেনের জন্য আলাদা রকমের লেন্স কোয়ালিটি, এগুলোকে আমাদের ইউজ করতে হয়। বিভিন্ন রকমের লেন্স কোয়ালিটি ইউজ করতে হয়, এলো অ্যানালাইসিস করতে হয়। এলো অ্যানালাইসিস মানে হচ্ছে লাইট অবস্কিউর অ্যানালাইসিস। লাইট অবস্কিউর অ্যানালাইসিস মানে কি রকম জিনিস না, তুমি একটা মাইক্রোস্কোপে দেখবে, তোমরা যখন দেখবে যে একটা স্লাইডের উপর স্পেসিমেনটাকে নিয়েছো, মাউন্ট করেছো, পুরো মাইক্রোস্কোপে দেখতে গিয়ে দেখবে সেই স্পেসিমেনটার একটা সেলটাকে তুমি দেখতে গিয়ে সেলের একটা সাইড দিয়ে দেখবে পরিষ্কার দেখতে পাচ্ছ, আর একটা সাইড দিয়ে দেখবে একটু আবছা দেখতে পাচ্ছ, অর্থাৎ একটা একটু ওপেক টাইপের দেখতে পাচ্ছ। তার মানে কি, যে দিকটাই পরিষ্কার দেখতে পেলে সেইখানটা তুমি ডায়াগ্রামটাকে পেয়ে গেলে, যে দিকটাই ওপেক আরেকটা সাইডে সেটা পাচ্ছ না, তুমি লাইটের ওই যেটা ফাইন অ্যাডজাস্টমেন্ট সেটাকে তুমি আরেকটু ঘুরিয়ে দাও, তখন দেখবে যেটাকে তুমি ওপেক দেখছিলে সেই জায়গাটাকে পরিষ্কার দেখতে পাচ্ছিলে, প্রথমে যেখানটা পরিষ্কার দেখতে পাচ্ছিলে সেখানটাকে ওপেক দেখতে পাচ্ছ আবার। তার মানে কি, এই যে একটা যে বিভিন্ন রকমের যে অ্যালাইনমেন্ট যে স্পেসিমেন গুলো, সেই ডিফারেন্ট যে একই স্পেসিমেন গুলো যে আলাদা আলাদা রকম হচ্ছে, তার কারণটা কি না, যে কোনো স্পেসিমেন, বায়োলজিক্যাল স্পেসিমেন, তার যে টোপোগ্রাফিটা কিন্তু এক নয়।
টোপোগ্রাফিটা কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে কিন্তু আলাদা। আমার একটা সেকশন যখন আমি করি বা যে কোনো একটা স্পেসিমেনকে যখন আমি দেখি, একটা ব্যাকটেরিয়াকে যখন দেখি, ব্যাকটেরিয়ার পুরো সারফেসটা কি ফ্ল্যাট? সেটা তো নয়, তার তো আবার একদিকে কার্ভ আছে, একদিকে উঁচু হয়ে আছে, একদিকে নিচু হয়ে আছে। বা যে কোনো একটা সেকশন যখন করছি তখন সেই সেলটাগুলোর মধ্যে বা সেকশনটার মধ্যে তো একদিকে উঁচু আছে, একদিকে নিচু আছে। সুতরাং এইটা যে উঁচু নিচুটা আছে তোমার, সেইটা কারণটার জন্য লাইট বিম গুলো যখন এর মধ্যে দিয়ে যাবে তখন ইকুয়ালি পাস করবে না, কোন দিকে আটকে যাবে, কোন দিকে কম যাবে। এইটার জন্যই কিন্তু ওই দেখা যাবে যে সবটা কিন্তু আমরা ইকুয়ালি দেখতে পারবো না। কিন্তু আমরা যদি ওই ফাইন অ্যাডজাস্টমেন্টটাকে নড়িয়ে চড়িয়ে লাইট বিমটাকে যদি আমরা অ্যালাইনমেন্টটাকে যদি চেঞ্জ করিয়ে দিই, তাহলে কিন্তু আলটিমেটলি একদিকে পরিষ্কার দেখবো আর একদিকে আবছা দেখবো। আবার ঘুরিয়ে দিলে পরে তখন আরেকদিকে যেটা আবছা ছিল সেটা পরিষ্কার দেখবো, অন্য দিকটা আবার আবছা দেখবো। তার মানে কি আলটিমেটলি টোটাল পিকচারটা আমি পেয়ে যাবো যে কেমন দেখতে, তার সেকশনটা বলো বা স্টেনটা তোমার স্পেসিমেনটা বলো। তা এই যে একটা আমরা অ্যানালাইসিস করে আমরা যেটা দেখছি, যেটা ফাইন অ্যাডজাস্টমেন্টটাকে অ্যাডজাস্ট করে বা রাফ অ্যাডজাস্টমেন্ট নয়, ফাইন অ্যাডজাস্টমেন্ট যেটা যেটা স্মল স্ক্রু গুলো সেগুলোকে অ্যাডজাস্ট করে যখন আমরা দেখি কম্পাউন্ড মাইক্রোস্কোপে, এই অ্যানালাইসিসটাকে বলা হবে এলো অ্যানালাইসিস বা লাইট অবস্কিউর অ্যানালাইসিস। যদি তোমরা কখনো কোনো মাইক্রোস্কোপে প্র্যাকটিক্যালি ক্লাস করতে গিয়ে যদি দেখো যে খুব ভালো সেকশন কেটেছো বা ভালো স্টেন করে ভালো স্লাইড বানিয়েছো, অথচ লাইট আসছে, অথচ তুমি জিনিসটাকে পরিষ্কার করে দেখতে পাচ্ছ না, তখন তুমি এলো করবে, দেখবে সেটাকে পরিষ্কার করে দেখা যাবে। সুতরাং এই যে একটা ব্যাপার, এইগুলো কিন্তু আমাদের এই মাইক্রোস্কোপে ধরে ধরে এগুলোকে দেখতে হয়। মাইক্রোস্কোপ গুলো নিয়ে যখন তোমাদেরকে প্র্যাকটিক্যালে করানো হয়, তখন জিনিসটা দেখার সাথে সাথে মাইক্রোস্কোপ গুলোকে দেখে তার কোনটা ভালো মন্দ দেখে সেগুলোকে একটু এক্সপেরিমেন্ট করবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু কখনো যেন স্পেসিমেনের উপরে লেন্সটাকে দয়া করে ফেলবে না। তার কারণ হচ্ছে এটা কিন্তু একটা প্রিকশন, মোস্ট প্রিকশন একটা নিতে হয় যে ওই অবজেক্টিভ লেন্সের উপরে যে লেন্সটা, ওই লেন্সটাতে যদি কোনো স্পেসিমেন, কোনো গ্লিসারল বা কোনো স্টেন যদি লেগে যায়, তাহলে ওই লেন্সটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং ওই লেন্সটি কিন্তু 4,500 টাকা দাম। ঠিক আছে, সুতরাং দেখা যাবে যে এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ব্যবহার করার সময়। কম্পাউন্ড মাইক্রোস্কোপের একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের বেশি দাম নয়, 12-14 হাজার টাকা দাম, কিন্তু ওই লেন্স গুলো এক একটা 4,500 টাকা করে দাম। ওই ওই অবজেক্টিভ লেন্স গুলো, ওই লেন্স গুলোই মেনলি ওর কাজ। সুতরাং ওই লেন্সটা কিন্তু যদি দেখা যায় যে তার যদি কোনো জিনিসের মধ্যে যদি লেন্সটা আটকে যায়, লেগে যায়, তাহলে ওই লেন্সটা কিন্তু নষ্ট হয়ে যায়। কানাডা বালসাম লেগে যাক বা গ্লিসারিন লেগে যাক, তাহলে লেন্সটা কিন্তু তার প্রপার্টিটাকে নষ্ট করে ফেলে। লেন্সটার কিন্তু তার লাইট পাস করার ক্ষমতাটা অনেকটা কমে যায়। এই ধরনের ব্যাপারগুলো হয় এবং লেন্সটা অবস্কিউর হয়ে যায়। তো এই জায়গাগুলোকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। সুতরাং দিস ইজ দ্য লাইট মাইক্রোস্কোপি। এরপরে আমি চলে যাই, দেখো যে এই ধরনের যে মাইক্রোস্কোপ গুলো, লাইট মাইক্রোস্কোপ তোমরা দেখতে পাবে। তুমি বলবে যে স্যার আপনি তো বেশ খুব সুন্দর সুন্দর ছবি দেখাচ্ছে লাইট মাইক্রোস্কোপ, আমরা প্র্যাকটিক্যাল করি তো কিছু দেখাই যায় না। হ্যাঁ, সেটা ঠিকই, তোমাদেরকে প্র্যাকটিক্যাল করানোর জন্য যেগুলো দেওয়া হয় সেগুলোও কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এগুলোও কিন্তু কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। এবার এইগুলো কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ, এখানে কি তোমাদের যেটা দেওয়া হয় সেটা ডাইরেক্ট আমরা সানলাইট ইউজ করি। এইখান থেকে তুমি দেখো এখানে লাইট সোর্সটা, এখানে একটা, এখানে বাল্ব জ্বলে দিয়ে লাইট সোর্সটা আসে এবং এইগুলো হচ্ছে বাইনোকুলার, দুটো করে চোখ দিয়ে আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা কিন্তু মনোকুলার। ঠিক আছে, মনোকুলার। এবং এইখানে লাইটের সোর্সটা কিন্তু ইলেকট্রিক লাইটের সোর্সটা কিন্তু মানে বাল্ব দিয়ে লাইটের সোর্সটা, আমরা যেগুলো কি ইউজ করি সেগুলোকে লাইটের সোর্সটা এরকমটা নয়। তোমাদেরকে যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু লাইটের সোর্সটা সানলাইট দেওয়া হয়। এবার হ্যাঁ, আমরা অনেক জায়গাতে যেমন ধরো আমি যখন এর আগে যে কলেজে পড়াতাম, দার্জিলিং গভর্নমেন্ট কলেজের সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু এই মাইক্রোস্কোপ দেওয়া হয়। আমাদের এখানেও খুব শীঘ্র হয়তো সেই ব্যবস্থা হতে পারে, তোমরা পেতে পারো। তবে আপাতত আমাদের এই ধরনের মাইক্রোস্কোপ কিন্তু আমাদের স্টাফ রুমের মধ্যে রাখা আছে, সেখানে তুমি দেখতে পাবে। এখানে দেখো এই যে 3 নম্বরে যে মাইক্রোস্কোপটা আমি দেখাচ্ছি, লাইট মাইক্রোস্কোপ, এটা একটা লাইট মাইক্রোস্কোপ, কিন্তু এটা ক্যামেরা ফিট করা আছে। এই ক্যামেরা ফিট করা আছে, অর্থাৎ তুমি যে ছবিটা দেখবে সেই ছবিটা বাইনোকুলার দিয়ে দেখে নিলে, অ্যাডজাস্ট করে নিলে, তারপর তুমি সেটা ক্যামেরাটাকে নিয়ে একটা ছবি তুলে স্ন্যাপ নিয়ে নিলে। সুতরাং এইভাবে জিনিসগুলো হবে। এটা হচ্ছে গিয়ে তোমার একটা মনোকুলার মাইক্রোস্কোপ, যেখানে কিন্তু 3টে অবজেক্টিভ লেন্স আছে। এগুলো আমি পরে তোমাদের দেখাচ্ছি লেভেল করে করে। এটা এই মাইক্রোস্কোপ গুলো, এই যে আমি তোমাদেরকে বললাম একটা ফাইন অ্যাডজাস্টমেন্ট, একটা রাফ অ্যাডজাস্টমেন্ট আছে। এইটা হচ্ছে রাফ অ্যাডজাস্টমেন্ট, এই বড় স্ক্রুটা। আর এই যে স্মল স্ক্রুটা যেটা এখানে, এই যে এখানে আমি পয়েন্টারটা দেখাচ্ছি, এইটা হচ্ছে গিয়ে ফাইন অ্যাডজাস্টমেন্ট। এই ফাইন অ্যাডজাস্টমেন্টটাকে নড়িয়ে চড়িয়েই কিন্তু তোমার এলো অ্যানালাইসিসটা করা হয় এখানে। ঠিক আছে, এখানে স্পেসিমেন্টও থাকে, এটাকে নড়িয়ে চড়িয়ে এলো অ্যানালাইসিস করা হয়। এটা তো বাইনোকুলার, অর্থাৎ দুটো করে চোখ দিয়ে আমরা দেখবো। এখানে আইপিসটা দুটো আছে,
এখানে অবজেক্টিভ লেন্স থাকবে, এখানে আইপিস আছে, এই দিক থেকে কন্ডেন্সার থেকে এসে নিয়ে তোমার এখানে যে অ্যাপারচার, এই অ্যাপারচার দিয়ে লাইটটা ঢুকবে, আর এটা হচ্ছে লাইটের সোর্স। মিরার আছে এখানে একটা, মিরার দিয়ে লাইটটাকে ফোকাস করে দেবে, দিয়ে ফোকাস করে অ্যাপারচার দিয়ে লাইটের পরিমাণটাকে এখানে এই অ্যাপারচার দিয়ে কম বেশি করা যাবে লাইটটাকে, কত পরিমাণে লাইট নেবে, কম নেবে না বেশি নেবে, সেখানে এখানে একটা স্ক্রু টাইপের থাকে, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করে নেওয়া হয়। দিয়ে লাইটটাকে এসে এখানে মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে কতটা লাইট নেবে, কতটা লাইটের ইন্টেন্সিটি নেবে, সেইগুলোকে দেখে তুমি জিনিসটাকে পিকচারটা পাবে। সুতরাং এই ধরনের যে মাইক্রোস্কোপ গুলো, এগুলো কি আমরা বলবো লাইট মাইক্রোস্কোপ। এরপরে আমি চলে আসছি যে বেসিক প্রিন্সিপলস অফ দা লাইট মাইক্রোস্কোপ, অপটিক্যাল মাইক্রোস্কোপ। আমরা যে লাইট মাইক্রোস্কোপ গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে অপটিক্যাল মাইক্রোস্কোপ। তো অপটিক্যাল এই যে লাইট মাইক্রোস্কোপ গুলো, সেখানে বেসিক প্রিন্সিপলটা কি? এখানে মেনলি যেটা বেসিক প্রিন্সিপল লাইট মাইক্রোস্কোপে যেটা আছে, সেখানে কিন্তু কি কি বেসের উপর করা হয় না, একটা মিনিমাম ডিসটেন্স একটা মেনটেন করা হয়। কিসের উপর না, দুটো অবজেক্টের উপর। এবং এই যে ডিস্টিংগুইশ করবে দুটো অবজেক্টের মধ্যে, সেখানে যে সেপারেট এন্ট্রিজ থাকবে সেখানে, এবং কত রকম কতটা ওয়েভলেংথের লাইট গুলো যাবে তার উপর বেস করে কিন্তু ইলুমিনেশনটা কেমন হবে। অর্থাৎ লাইটের ওয়েভলেংথ তোমরা পড়েছো ফিজিক্সে, যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, এবং সেখানে যে নিউমেরিক্যাল অ্যাপারচার যেটা থাকবে, সেই নিউমেরিক্যাল অ্যাপারচারটার অ্যাঙ্গেলটা কত হবে তার উপর বেস করে কিন্তু আমরা এক্ষেত্রে এইটা ক্যালকুলেশন করি যে বেসিক প্রিন্সিপলটা। এবং সেখানে বেসিক প্রিন্সিপলটা দেখা যাবে যে আমরা যেটা করি সেটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু, আমরা ক্যালকুলেশন করি ডি ইজ ইকুয়াল টু, একটা ফর্মুলা আছে, ডি ইজ ইকুয়াল টু 0.5 ল্যামডা বাই এন সাইন থিটা। ঠিক আছে, তো ডি ইজ ইকুয়াল টু 0.5 ল্যামডা বাই এন সাইন থিটা, এই ক্যালকুলেশনটাকে আমরা করি। ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ, কত ওয়েভলেন্থে লাইট আসছে সেটা তো আমরা বুঝাই। আর এন সাইন থিটাটা কি না, এন সাইন থিটাটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার। নিউমেরিক্যাল অ্যাপারচারটা কতটা, অর্থাৎ কতগুলো লাইটের ওয়েভলেন্থ আসছে এবং সেটা কত অ্যাঙ্গেল করে আসছে, অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাপারচারটাকে ক্যালকুলেশন করা হয় এন সাইন থিটা দিয়ে। বুঝতে পেরেছো? অর্থাৎ অ্যাঙ্গেলটা এখানে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, আর এনটা হচ্ছে নাম্বার অফ দ্য অ্যাপারচার। সুতরাং নাম্বার অফ দ্য লাইট রে, তোমার যদি দেখা গেল যে 10টা রে এলো, তাহলে 10 ইন্টু সাইন, ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে গেল, তাহলে 10 ইন্টু সাইন 30। এবার সাইন 30 যে ভ্যালু সেটাকে বসিয়ে দিয়ে সেখান থেকে নিউমেরিক্যাল অ্যাপারচারটাকে বের করলে, নিউমেরিক্যাল অ্যাপারচার বের করা মানে হচ্ছে এন সাইন থিটার ক্যালকুলেশন। আর 0.5 ল্যামডা মানে হচ্ছে গিয়ে তোমার ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ, কত ওয়েভলেন্থ, তাহলে 0.5 ইন্টু ওয়েভলেন্থ যেটা হবে সেইটা ডিভাইডেড বাই এন সাইন থিটা। এই যে ক্যালকুলেশন করে ডিটা বেরোবে, ডিটা কি না, ডিটা মানে হচ্ছে ডিসটেন্স। কিসের ডিসটেন্স? যে একটা মিনিমাম ডিসটেন্স, কতটা নিলে আমি অবজেক্টটাকে পরিষ্কার করে দেখতে পাবো। অর্থাৎ তুমি যে অবজেক্টটাকে দেখছো সেই অবজেক্টটার পার্টিকেল গুলোর ডিসটেন্সটা কতটা হতে হবে। মানে তুমি ধরো দেখা গেল যে পার্টিকেল গুলোর মধ্যে দেখা গেল একটা অবজেক্ট আছে যেখানে তার দুটো পার্টিকেল গুলোর মধ্যে ডিসটেন্স হচ্ছে 10 মিলিমিটার। তো তুমি 10 মিলিমিটারের দুটো কণা বা দুটো পার্টিকেলকে তুমি মাইক্রোস্কোপের একটা ফিল্ডে দেখতে পাবে? ওটা তো দেখে মনে হবে একদিকে দুর্গাপুর আর একদিকে কলকাতা, এরকম মনে হবে মাইক্রোস্কোপের নিচে। সেই ডিসটেন্সটা তো বিরাট ডিসটেন্স, 10 মিলিমিটার ডিসটেন্স হচ্ছে একটা মাইক্রোস্কোপের নিচে বিরাট ডিসটেন্স। ওখানে মিনিমাম ডিসটেন্স যেটা হতে হয় সেটা হচ্ছে 10 মাইক্রন। ডিটা যদি 10 মাইক্রনের বেশি যদি হয়ে যায় দুটো পার্টিকেলের মধ্যে, তাহলে একই ফিল্ডে কিন্তু তাদেরকে দেখা যাবে না। সুতরাং এই কতটা পরিমাণের আমি অবজেক্টের গুলো যেগুলো থাকে, অবজেক্টের পার্টিকেল গুলোর মধ্যে কতটা ডিসটেন্স মেনটেন করব, সেই ডিসটেন্স থেকে ক্যালকুলেশন করাটা হচ্ছে কিন্তু একটা বড় ব্যাপার। সেই ডিসটেন্স ক্যালকুলেশন করার ফর্মুলাটাই হচ্ছে যে d = 0.5 ল্যামডা বাই n sin থিটা। ঠিক আছে, তো আবার কেউ একটা এলো মনে হচ্ছে, দেখি। বিজয় মুসান, এতটা দেরি কেন? 40 মিনিট হয়ে গেছে। বিজয় কোন ডিপার্টমেন্টে? কোন ডিপার্টমেন্টের বিজয়? স্যার আমি স্নেহা, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। স্যার বিজয় মোসান নাম দেখছি, তাই আমি দেখছি এটা তো অপরিচিত নাম। স্নেহা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, বুঝতে পেরেছি। একটু লেট হয়ে গেছে তোমার, তাই না? আচ্ছা ঠিক আছে, আর লেট হলে অসুবিধা নেই, আমি মেটেরিয়ালটা দিয়ে দেবো, তোমরা পড়ে নিতে পারবে। আমি ক্লাসের পরে এটাকে পিডিএফ বানিয়ে দিয়ে দেবো স্লাইডগুলো। আর তাহলে কি হচ্ছে না, দেখা যাচ্ছে যে বেসিক প্রিন্সিপালটা ধরো এটাই হচ্ছে যে আমি আগেই তোমাদেরকে বললাম যে লাইট মাইক্রোস্কোপি যেটা, সেটা লাইট মাইক্রোস্কোপিটাকে ভিজুয়ালাইজ করছে, একটা ইমেজকে ভিজুয়ালাইজ করছে বাই ইউজিং দা গ্লাস লেন্স, এবং দা ম্যাগনিফিকেশনটা সেখানে ডিটারমাইন্ড হচ্ছে কি দিয়ে না, লেন্সের এবিলিটি দিয়ে।
কিসের লেন্সের এবিলিটিটা কেন না লেন্সটা কতটা লাইটটাকে বেন্ড করিয়ে দিতে পারছে এবং কতটা ফোকাস করতে পারছে কিসের উপর, না স্পেসিমেনটার উপর। এই যে স্পেসিমেনটার উপরে লাইটটাকে বেন্ড করিয়ে দিয়ে ফোকাস করিয়ে দিয়ে স্পেসিমেনটার একটা ইমেজ তৈরি করে দিচ্ছে, সেটা আমি আগেই তোমাদেরকে বললাম যে বিভিন্ন ধরনের লেন্স বিভিন্ন ভাবে এই কাজটাকে করে থাকে। এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপলস। এবং এখানে রে অফ লাইট গুলো যখন একটা মিডিয়ামের মাধ্যমে মধ্য দিয়ে যখন পাস করছে, তখন সেক্ষেত্রে কি হচ্ছে না মিডিয়ামের মধ্যে দিয়ে তোমরা জানো এখানে রিফ্রাকশন করেছিলে তোমরা, একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন লাইট রে পাস করবে তখন সেই লাইট রে গুলোর বেন্ড করবে, অর্থাৎ তার গতিপথ আলাদা রকম হয়ে যায় লাইট রে গুলো। তোমরা রিফ্রাকশন করার সময় দেখেছিলে যে বাতাস থেকে বা বায়ুমণ্ডল থেকে অ্যাটমসফিয়ারিক থেকে যদি লাইট রে যদি জলের মধ্যে যায় তাহলে সেই লাইট রে গুলোর ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়, তার অ্যাঙ্গেল চেঞ্জ হয়। সুতরাং এখানেও ঠিক সেই রকম যখন লাইট রেটা আসছে আমাদের স্পেসিমেনের মধ্যে দিয়ে যাচ্ছে, স্পেসিমেনের মধ্যে দিয়ে গিয়ে তার বেন্ড হয়ে যাচ্ছে, এবং এই বেন্ডিং ক্যাপাসিটিটা কতটা বেন্ড যদি হয় ঠিকঠাক লেন্স যদি ভালো কাজ করে তবেই তো ইমেজটা হবে, তাহলে তো হবে না। এটাই তো বেসিক প্রিন্সিপল, ঠিক আছে। সুতরাং দ্য রে দ্যাট বেন্ডস এট দ্য ইন্টারফেস দ্যাট কজিং দ্য রিফ্রাকশন, এবং সেখানে রিফ্রাকশনটাকে ঠিকঠাক না হলে কিন্তু হবে না। ওই জন্য দেখবে অনেক স্পেসিমেনকে আমরা মাইক্রোস্কোপে দেখবার জন্য কি করি না সাধারণভাবে জল দিয়ে দেখবে ভালোভাবে বুঝতে পারি না, ওই জন্য একটু গ্লিসারিন বাড়িয়ে দিই। তার কারণ হচ্ছে জলের থেকে কিন্তু গ্লিসারিন রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা অনেক বেশি। অর্থাৎ দেখা যাবে যে স্পেসিফিক যে সমস্ত কেমিক্যালের রিফ্রাক্টিভ ইন্ডেক্স যত বেশি, সেই কেমিক্যাল গুলো দিয়ে যদি আমরা টেম্পোরারি যদি স্লাইড প্রিপারেশন করি, সেইখানে কিন্তু সেই টেম্পোরারি অবজেক্টিভ গুলোকে কিন্তু আমরা টেম্পোরারি বস্তুগুলোকে কিন্তু আমরা স্লাইডের মধ্যে ভালোভাবে দেখতে পারবো, কারণ রিফ্রাক্টিভ ইন্ডেক্সটাকে বাড়িয়ে দেওয়া হয়। এটা কিন্তু একটা বেসিক প্রিন্সিপল, রিফ্রাক্টিভ ইন্ডেক্সের উপর বেস করে কিন্তু মাইক্রোস্কোপের ফাংশন গুলো হয়। এবং দ্য বেন্ডিং অফ দ্য লাইট সেটা কি করে ডিটারমাইন হবে, তার রিফ্রাক্টিভ ইন্ডেক্স দিয়ে, যেটা আমি আগেই বললাম। এবং রিফ্রাক্টিভ ইন্ডেক্সটাকে কি করে তুমি মানে পাবে, দ্যাট মেজার্স অফ দ্য হাউ গ্রেট দ্য সাবস্টেন্স দ্যাট শোজ দ্য স্পিড অফ দ্য লাইট। অর্থাৎ তোমার মানে লাইটের স্পিডের উপর বেস করে সেখান থেকে আমি এটাকে ক্যালকুলেট করতে পারবো। দ্য ডাইরেকশন এন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য বেন্ডিং অফ দ্য লাইট, it is actually determined by the refractive index of the two media that form in between the two interfaces. সুতরাং এইটা হচ্ছে একটা আমাদের বেসিক প্রিন্সিপালের জায়গা, যে কোনো লাইট মাইক্রোস্কোপে কোনো জিনিসকে দেখতে গেলে সেই জিনিসটার রিফ্রাক্টিভ ইন্ডেক্সটাকে বাড়াতে হবে। কেন না সেটাকে বাড়ালে লাইটটাকে বেন্ডিং করে দিতে পারবে, যত লাইটটাকে বেন্ডিং করতে পারবে তত তার ফোকাসিংটা ভালো হবে, ইমেজটা পরিষ্কার তৈরি হবে, ঠিক আছে। এবং একটা মিডিয়াম উইথ দ্য লোয়ার রিফ্রাক্টিভ ইন্ডেক্স, যেমন আছে কি গ্লাস টু এয়ার, দ্যাট নর্মালি স্পিড আপ দ্য লাইট penetration and it makes light bend away from that of the normal, and when light is passed through a medium with a greater refractive index দিয়ে যখন যাবে, যেমন ধরো তোমার দেখা গেল এয়ার থেকে গ্লাসের মধ্যে দিয়ে গেল, তখন সেক্ষেত্রে দেখা যাবে যে it slows down and bends towards the normal and perpendicularly to that of the surface. বুঝতে পেরেছো এই জিনিসটা? তার মানে যখন দেখা যাবে বাতাস থেকে গ্লাসের মধ্যে যখন ঢুকছে তখন কি হচ্ছে, বা গ্লাস থেকে বাতাসের মধ্যে যখন ঢুকছে তখন তার রিভার্সটা হচ্ছে, অর্থাৎ উল্টোটা হচ্ছে। মানে মোদ্দা কথাই হচ্ছে যে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের উপর বেস করে কিন্তু আমাদের ইমেজের ফরমেশনের কোয়ালিটিটা আসবে। এবং ইফ দ্য অবজেক্ট ইট ইজ পুট বিটুইন দ্য টু মিডিয়ামস, বিটুইন দ্য ওয়াটার এন্ড দ্য এয়ার, দেন ইন দ্যাট কেস সে ফর এক্সাম্পল ইন কেস অফ এ প্রিজম, সেক্ষেত্রে কি হবে না একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে লাইটটাকে বেন্ড করবে, ঠিক আছে। সুতরাং সেক্ষেত্রে তুমি দেখবে অনেক সময় দেখবে মাইক্রোস্কোপে দেখবে যে কিছু জিনিস দেখতে দেখতে না দেখবে রামধনুর মতো কালার দেখাচ্ছে, 7টা করে রঙের একটা জিনিস মানে মনে হবে যে তখন তোমার মনে হবে স্যার কিছুতে দেখতে পাচ্ছি না, এখানে রামধনু কালার হচ্ছে। তা রামধনু কালার মানে কিছু না, ওটা রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা আলাদা রকম হয়ে গেছে, সেখানে প্রিজম প্রপার্টি চলে আসছে, সেই জন্য জিনিসটাকে দেখা যাচ্ছে না, ওটা প্রিজমের মতো রামধনু কালার দেখা যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলো, এবং সেক্ষেত্রে তখন ওটাকে ঠিক করার জন্য কি করতে হয় না, ঠিক করার জন্য সেক্ষেত্রে তখন তোমার ওই যে জিনিস দিয়ে আমরা ওটাকে স্টেন করি, সেই স্টেনিং রিয়েজেন্টটাকে চেঞ্জ করে দিতে হয়, তাহলেই তখন কিন্তু এটা ঠিক হয়ে যায়। সুতরাং দেখা যাচ্ছে যে এই বেসিক প্রিন্সিপল গুলো কিন্তু আমাদের মাইক্রোস্কোপে, বেসিক লাইট মাইক্রোস্কোপে মেনে চলতে হবে। মাইক্রোস্কোপ যেটা আমরা ব্যবহার করি সেইগুলো ডাইরেক্টলি রিলেট থাকবে কিসের সাথে, ফোকাল লেন্থ অর্থাৎ ওয়েভলেংথ, ফোকাল লেন্থ, এইগুলোর সাথে সেই জায়গাগুলো মানতে হবে। এবং আমি আবারও বলছি যে জিনিসগুলো আমি দেখবো সেই জিনিসগুলোর দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্সটা কতটা, আমি তোমাদেরকে বললাম ডিস্টেন্সটা মিনিমাম
মানে 10 ন্যানোমিটার ডিস্টেন্স যদি আমাদের না হয়, তাহলে কিন্তু আমি আর সেটাকে একই ফিল্ডের মধ্যে কম্প্যাক্টলি আমি জিনিসটাকে দেখতে পাবো না। সেই ডিস্টেন্সটাকে মেজার করবার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, আমি আগেই বললাম। ওই ফর্মুলাটা হচ্ছে d = 0.5 ল্যামডা বাই n sin থিটা। n sin থিটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচারটা কত, অর্থাৎ কতগুলো লাইটের রে ট্রাভেল করছে এবং কত অ্যাঙ্গেল করে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স তৈরি করছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর নাম্বার অফ দা তোমার যেটা আমার লাইট রে সেটা, আর এদিকে হচ্ছে ওয়েভলেন্থ আমাদেরকে ল্যামডা দিয়ে প্রকাশ করছি। সুতরাং সেই ক্ষেত্রে এই ফর্মুলাটাকে দিয়ে আমি ডিসটেন্সটাকে মাপবো, ঠিক আছে। সুতরাং এইটা হচ্ছে আমাদের একটা জায়গায় গেল। এরপরে আমি দেখো এখানে তুমি দেখো এই যে বেসিক যে প্রিন্সিপলটা, সেখানে কিন্তু বেসিক প্রিন্সিপলটাকে এখানে একটা কি বলবে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেওয়া হয়েছে। তো সেখানে তুমি দেখো এটা কিন্তু উপর থেকে দেখলে হবে না, এটা নিচে থেকে দেখে দেখে যেতে হবে। তোমাকে প্রথমে দেখতে হবে 4 4 3 2 1 এইভাবে চলো। তো প্রথমে হচ্ছে আমাদের লাইট সোর্স, লাইটের সোর্স নিচে থেকে লাইট। আমি লাইটের ওই বললাম একটু আগে তোমাদের, লাইট সোর্সটা আমরা যে মাইক্রোস্কোপ গুলো তোমাদেরকে দিই সেগুলো সানলাইটটাই তার সোর্স। এবং এই সানলাইটটা সবসময় যদি ঠিক না থাকে, তাহলে সানলাইট মেঘলা দিনে হলো লাইট আসছে না, বা সানলাইটটাকে ঠিক মতো এখানে পেনিট্রেট করতে পারছে না, মিরার দিয়ে আমি লাইটটাকে ফোকাস করতে পারছি না, এরকম যদি হয়ে থাকে তাহলে আমি তো জিনিসটা ভালো দেখতে পাবো না। সুতরাং সেইটা যাতে না হয় সেই জন্য লাইটটাকে সাধারণত পাওয়ার সোর্স দিয়ে যদি ব্যবহার করা হয় সেটা বেশি ভালো হয়, বাল্ব যদি থাকে। তো এই লাইট সোর্স দিয়ে দেখো লাইটের রে গুলো আসছে। এই লাইটের রে গুলো এসে কোথায় পড়ছে না, একটা কন্ডেন্সার লেন্স। কন্ডেন্সারটা কোথায় থাকে, তুমি বলবে কন্ডেন্সারটা স্যার কোথায় থাকে না, তোমরা যে মাইক্রোস্কোপের যে স্পেসিমেনটা যে স্টেজের উপর যে স্লাইডটা রাখছো, এই যে এইটা হচ্ছে স্টেজটা, স্লাইডটা এখানে রাখা হয়েছে। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে স্লাইড রাখা আছে, তার নিচে কন্ডেন্সার আছে। কন্ডেন্সারটা তুমি দেখবে নিচে একটা ফুটো মতো আছে, সেইটা এইখানে চারপাশে একটা হুইলের মতো আছে, ওইটাকে বাড়িয়ে কমিয়ে লাইটটাকে কমানো বাড়ানো হবে। অর্থাৎ আমি যদি দেখা গেলে অ্যাপারচারটাকে যদি কমিয়ে দিই তাহলে পরে কম লাইট ঢুকবে, আমি যদি অ্যাপারচারটাকে বাড়িয়ে দিই তাহলে বেশি লাইট ঢুকবে, আমি যদি অ্যাপারচারটাকে মিডিয়াম করে দিই তাহলে মিডিয়াম লাইট ঢুকবে। অর্থাৎ আমার স্পেসিমেনটা কেমন সেই স্পেসিমেনটার উপর বেস করে আমি লাইটটাকে কমানো বাড়ানো করবো। আমি যেদিন মাইক্রোস্কোপ তোমাদের দেখাবো ডিপার্টমেন্ট খোলার পরে, সেদিন তোমাদেরকে এই অ্যাপারচারটা মানে অ্যাপারচার এবং কন্ডেন্সার লেন্স আমি দেখিয়ে দেবো। তো মাইক্রোস্কোপের এই স্টেজের নিচে কিন্তু থাকে এই কন্ডেন্সার লেন্সটা। তো এই কন্ডেন্সার লেন্সটাকে তোমার এর মধ্য দিয়ে মেইনলি কন্ডেন্সার লেন্সের ফাংশন কি তোমরা জানো, লেন্স কন্ডেন্সার লেন্সের ফাংশন হচ্ছে যে লাইট রেটা যেটা আসবে সেটাকে কন্ডেন্স করে দেওয়া। তো আমার এইভাবে ছড়িয়ে আসছে লাইট রে গুলো, সেটাকে আমি কন্ডেন্স করে দিলাম। অফকোর্স এই লেন্সটা কি লেন্স থাকবে, এটা এখানে এটা কনভেক্স লেন্স থাকে, ঠিক আছে। তো এইখান থেকে দিয়ে এটাকে আমি কন্ডেন্স করে দিলাম, এবার কন্ডেন্স করে দিয়ে লাইটটা আমার গিয়ে পড়লো এইখানে যে স্টেজ আছে, স্টেজের মধ্যে দিয়ে ফুটো আছে এইখানে, সেই ফুটো দিয়ে গিয়ে লাইটটা স্পেসিমেনের উপর পড়লো। তো এই যে স্পেসিমেনের উপর লাইটটা পড়লো, এবার স্পেসিমেনের উপর যখন লাইটটা পড়লো তখনই কি হচ্ছে না, এই লাইট রে গুলো স্পেসিমেনটার একটা উল্টো ইমেজ কি করলো না, উল্টো ইমেজ তৈরি করলো। সেই উল্টো রিভার্স ইমেজ, সেই রিভার্স ইমেজটা আবার কি করছে না, অবজেক্টিভের মধ্যে দিয়ে ঢুকলো। তো অবজেক্টিভের এখানে আবার একটা কনভেক্স লেন্স আছে, সুতরাং এই লেন্সটার মধ্যে দিয়ে যখন গেল তখন এই ইমেজটা কি হয়ে গেল, আবার সোজা হয়ে গেল। উল্টো ইমেজ যেটা তৈরি হলো সেটা আবার সোজা হয়ে গেল, যে সোজা যে ইমেজটা তৈরি হলো সেটা অবজেক্টিভ লেন্সের মধ্যে দিয়ে চলে গেল। যে অবজেক্টিভ লেন্সের মধ্যে দিয়ে চলে গিয়ে সেই সোজা ইমেজটা আবার কি হলো না, সেই সোজা ইমেজটা আবার উল্টো ইমেজ হিসাবে গিয়ে আইপিসে পড়লো। তুমি এবার দেখছো আইপিস থেকে, এবার তোমার চোখটা একটা লেন্স, কিন্তু আইপিসের মধ্যে দিয়ে যে উল্টো ইমেজটা গেল সেইটাকে তুমি আবার তোমার চোখের লেন্সের মধ্যে গিয়ে যখন পড়লো তখন তুমি সেই বস্তুটাকে সোজা দেখতে শুরু করছো। তারপরে কি পরপর দুবার কিন্তু এখানে উল্টো ইমেজ তৈরি হচ্ছে, একবার অবজেক্টিভ, একবার এখানে কি হচ্ছে না অবজেক্টিভ লেন্সে হচ্ছে, আবার একবার গিয়ে আইপিসে হচ্ছে, আলটিমেটলি তোমার চোখে গিয়ে সেটা সোজা ইমেজটা তৈরি হচ্ছে। এবং এখানে ব্রাইট ফিল্ড, এই ব্রাইট ফিল্ডের উপরে তুমি এটা আইপিস দিয়ে এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছ। সুতরাং এই যে বেসিক যে প্রিন্সিপল, এই প্রিন্সিপলের উপর বেস করে কিন্তু হচ্ছে, অর্থাৎ আমার দেখা যাচ্ছে লাইট সোর্সটা কন্ডেন্সার লেন্সের মধ্যে দিয়ে গিয়ে কন্ডেন্স করে দিচ্ছে লাইটটাকে, স্পেসিমেনের মধ্যে দিয়ে যখন চলে যাচ্ছে তখন সেখানে অবজেক্টিভে গিয়ে পড়ছে, সেখান থেকে ইমেজ এসে আলটিমেটলি ব্রাইট ফিল্ড আসছে। এইবার তোমার দেখা গেল যে এই যে স্পেসিমেনটা যদি পুরোটা ট্রান্সপারেন্ট হয়ে থাকে তাহলে পরে কি হবে না, এর যে ইমেজটা তৈরি হবে ইমেজটা ক্লিয়ার ইমেজ হবে না। সেই ক্লিয়ার ইমেজ যদি না হয় তাহলে বস্তুটাকে আমি আর দেখতে পাবো না পরিষ্কার করে। সেই জন্য এই ক্লিয়ার ইমেজ তৈরি করার জন্য স্পেসিমেনটাকে স্টেন করে দেওয়া হয়, অর্থাৎ এখান থেকে যে লাইট গুলো যাচ্ছে এই লাইট গুলো তার ডিরেকশনটাকে চেঞ্জ করে দেওয়া হয়, লাইটের ডিরেকশনটাকে চেঞ্জ করে দিলে তবেই তো আমি তার একটা পরিষ্কার ইমেজ পেয়ে যাবো বস্তুটার, সেইটা
করবার জন্য তখন আমি এখানে ওই জন্য এইখানটাতে আমি স্টেন করি। এই স্টেন গুলো স্টেনিং রিয়েজেন্ট গুলো এক একটা মেটেরিয়ালের জন্য এক একটা স্পেসিমেনের জন্য আলাদা আলাদা রকম স্টেনিং রিয়েজেন্ট থাকে, ঠিক আছে। স্টেনিং প্রপার্টি স্টেনিং রিয়েজেন্ট এটা তোমাদের পিএসআর পড়াবে ক্লাসে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক প্রিন্সিপালের জায়গা। এরপরে হচ্ছে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা ছোটবেলা থেকেই পড়েছো, তোমরা অনেকেই যারা সবাই সায়েন্স পড়েছো এবং 11-12 এর বইয়ে 9-10 এর বইয়ে দেখবে এগুলো থাকে। একটা যে লাইট মাইক্রোস্কোপ, এটা একটা মনোকুলার লাইট মাইক্রোস্কোপ। এখানে অবশ্যই এখানে তিনটে লেন্স দেওয়া আছে, তিনটে লেন্সের মধ্যে একটা থেকে 10x লেন্স, একটা থাকে নরমালি 40x লেন্স, আর একটা হচ্ছে 100x লেন্স। তো ম্যাগনিফিকেশন ক্যালকুলেশন করার একটা ব্যাপার থাকে, সেটা আমি পরে বলছি ম্যাগনিফিকেশন কি করে ক্যালকুলেশন করতে হয়। তো এই রকম যে তিনটে লেন্স ওয়ালা অবজেক্টিভ লেন্স ওয়ালা একটা মাইক্রোস্কোপ, সেই মাইক্রোস্কোপের বিভিন্ন পার্টস গুলো আমাদেরকে জানতে হয়। লাইট মাইক্রোস্কোপে প্রথমে দেখো একটা আইপিস থাকে, এখানে আইপিসটা ছোট হতে পারে বড় হতে পারে, এটা আইপিস, এখান থেকে আমরা চোখ রেখে জিনিসটাকে দেখতে পাই। এখানে একটা লেন্স থাকে আইপিস, তারপরে কি থাকে না এইটা হচ্ছে পুরো আর্মটা, বড় আর্ম, এই আর্মের উপর এখানে তিনটে লেন্স থাকে। এই যে লেন্স গুলো থাকে এই লেন্স গুলোকে বলা হবে আমার অবজেক্টিভ লেন্স, ঠিক আছে। এগুলো হচ্ছে সমস্ত অবজেক্টিভ লেন্স গুলো থাকবে এবং এই অবজেক্টিভ লেন্স গুলো একটা খাঁচার উপর একটা স্ক্যাফোল্ডের উপর ধরা থাকে, সেটাকে আমরা বলবো নোজ পিস বলবো সেটা। আর এইখানে স্টেজটা থাকবে, এই স্টেজের উপর আমরা স্লাইডটাকে রাখবো, অবজেক্ট মানে স্পেসিমেন গুলোকে রাখবো, এটাকে বলা হবে স্টেজ, ঠিক আছে। স্টেজের নিচে থাকবে কন্ডেন্সার এবং কন্ডেন্সারকে ঘিরে থাকবে ডায়াফ্রাম। ডায়াফ্রাম বলতে কি রকম না, এখানে লাইটটাকে কম বেশি করবার জন্য একটা যন্ত্র, সেটাকে ওই যে বললাম এটা ঘুরিয়ে দিয়ে ডায়াফ্রামটাকে কম বেশি করে দিয়ে লাইটটা কতটা ঢুকবে কতটা বেরোবে সেই কন্ডেন্সার লেন্সের মধ্য দিয়ে সেইটাকে আমরা ডিটারমাইন করব। সেই জন্য এই জায়গাটাকে বলা হবে ডায়াফ্রাম। আর এখানে দুটো অ্যাডজাস্টমেন্ট থাকে, একটা কোর্স অ্যাডজাস্টমেন্ট, বড় অ্যাডজাস্টমেন্ট, যেটাকে দিয়ে আমি নড়ালে চড়ালে পরে কি হবে না এই পুরো স্পেসটার সঙ্গে ওঠানামা করবে এবং বস্তুটাকে ফোকাসে নিয়ে আসবে, এখানে মেটেরিয়ালটাকে লেন্সের সঙ্গে ফোকাসে আনবে, কোর্স অ্যাডজাস্টমেন্ট। আর ফাইন অ্যাডজাস্টমেন্ট দিয়ে কি করবো না, আমি যদি এটাকে নড়াচড়া করি তাহলে ওই লাইট অবস্কিউর অ্যানালাইসিস করা হবে, এলো করা হবে যে বস্তুটাকে আমরা আরো পরিষ্কার ভাবে দেখতে পাবো। সুতরাং এই কোর্স অ্যাডজাস্টমেন্ট এবং ফাইন অ্যাডজাস্টমেন্ট অনেক সময় হয় কি এইগুলো রাফ মানে ইউজ করবার জন্য কোর্স অ্যাডজাস্টমেন্ট খারাপ হয়ে যায় বা ফাইন অ্যাডজাস্টমেন্ট খারাপ হয়ে যায়, তখন মাইক্রোস্কোপটা অকেজো হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের লাইট সোর্স, যেখান থেকে লাইটটা আসছে সেটা আমার সানলাইট এলে পরে এখানে একটা মিরার লাগানো থাকবে, আর সানলাইট যদি না হয় যদি এখানে বাল্ব থাকে তাহলে ডাইরেক্ট লাইট সোর্স চলে আসবে। আর এটা তো বেস, এই বেসটার উপর বেস করেই তো মাইক্রোস্কোপটা থাকছে। সুতরাং এইগুলো হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ দ্য মাইক্রোস্কোপ। এটা তোমরা ছোটবেলা থেকে আগেও পড়েছো, দেখেছো, এখনো দেখবে এবং আমাদের ডিপার্টমেন্টের মাইক্রোস্কোপ গুলো আরেকবার দেখে নেবে। তারপর হচ্ছে যে লাইট মাইক্রোস্কোপের যে বিভিন্ন রকমের লাইট মাইক্রোস্কোপ গুলো আছে বা অপটিক্যাল মাইক্রোস্কোপ গুলো যে আছে, যেখানে আমরা লাইটটাকে ভিজিবল লাইট, আমরা ভিজিবল লাইট বলতে কোন কোন লাইট গুলোকে বোঝাবো না, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট গুলোকে আমরা বলবো ভিজিবল লাইট। তোমরা তো জানো যে 400 থেকে মোটামুটি 400 থেকে রাফলি 400 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার লাইট গুলোকে আমরা বলবো ভিজিবল লাইট। মোর দ্যান 700 ন্যানোমিটারের যদি ওয়েভলেন্থ হয়ে যায় লাইটের, সেই লাইট দিয়ে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না, সেখান থেকে আমরা মাইক্রোস্কোপে দেখতে পাবো না, সেগুলো হচ্ছে ইনফ্রারেড লাইট, ঠিক আছে। আর যদি আবার বিলো দা 400 হয়ে যায়, অর্থাৎ যদি দেখা গেল 400 ন্যানোমিটারের নিচে যদি হয়ে যায়, তাহলে সেগুলো হচ্ছে ইউভি লাইট, সেটা দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো না, আলট্রাভায়োলেট। সুতরাং আমাদের ভিজিবল রেঞ্জ অফ লাইট যেটা 400 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার, যে ভিজিবল রেঞ্জের লাইটের মধ্যে দিয়ে ফটোসিনথেসিস করতে পারে প্ল্যান্টের কিন্তু এই যে ভিজিবল স্পেকট্রাম যেটা আছে প্ল্যান্টের যে ফটোসিনথেটিক এফিসিয়েন্সি, সেটা কিন্তু এই ভিজিবল স্পেকট্রামের মধ্যে অর্থাৎ 400 ন্যানোমিটার লাইট থেকে 700 ন্যানোমিটার লাইটের মধ্যে দিয়ে হয়। সুতরাং এই ভিজিবল লাইটকে ইউজ করে আমরা যে মাইক্রোস্কোপ ব্যবহার করব সেটাই হচ্ছে আমাদের অপটিক্যাল মাইক্রোস্কোপ। এবং সেই অপটিক্যাল মাইক্রোস্কোপ বা লাইট মাইক্রোস্কোপ গুলো মূলত আমাদের 4 রকম হয়ে থাকে। একটা হচ্ছে ব্রাইট ফিল্ড লাইট মাইক্রোস্কোপ, একটা হচ্ছে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, একটা হচ্ছে ডার্ক ফিল্ড লাইট মাইক্রোস্কোপ, আর একটা হচ্ছে ফ্লোরোসেন্স লাইট মাইক্রোস্কোপ। সুতরাং তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বলো তো লাইট মাইক্রোস্কোপ কত রকমের হয়ে থাকে, না আমরা এমনি মূলত জানি যে লাইট মাইক্রোস্কোপ দু রকম, একটা সিম্পল মাইক্রোস্কোপ, একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ যেখানে একটা লেন্স থাকবে, কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেখানে অ্যাটলিস্ট দুটো লেন্স থাকবে। এবার কম্পাউন্ড মাইক্রোস্কোপ গুলোকে আবার আমরা 4টে ভাগে ভাগ করতে পারি: ব্রাইট ফিল্ড লাইট মাইক্রোস্কোপ, ফেজ কন্ট্রাস্ট লাইট মাইক্রোস্কোপ, ডার্ক ফিল্ড লাইট মাইক্রোস্কোপ এবং ফ্লোরোসেন্স লাইট মাইক্রোস্কোপ। এই 4 রকম মাইক্রোস্কোপই কিন্তু অ্যাকচুয়ালি কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সুতরাং এইগুলোকে আবার আমাদের একটু একটু করে জানতে হবে। প্রথমে আমি যেটা চলে আসছি সেটা হচ্ছে ব্রাইট ফিল্ড লাইট মাইক্রোস্কোপ, যেটা এতক্ষণ ধরে তোমাদেরকে আমি বললাম
যেটা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ, ব্রাইট ফিল্ড লাইট মাইক্রোস্কোপ, যেখানে ভিজিবল লাইটটা আসছে এবং সেখানে সোর্স থেকে এসে কন্ডেন্সারের মধ্য দিয়ে গিয়ে লাইটটা স্পেসিমেনের উপর পড়ছে, স্পেসিমেনের উপর পড়ে সেখান থেকে একটা ইমেজ তৈরি হয়ে যাচ্ছে, সেটা অবজেক্টিভের উপর গিয়ে পড়ছে, অবজেক্টিভ থেকে ইমেজটা সোজা হয়ে যাচ্ছে, সেটা গিয়ে আবার আমাদের আইপিসে পড়ছে, আইপিসে গিয়ে রিভার্স ইমেজ করে সেটা আলটিমেটলি চোখ দিয়ে আমরা সোজা ইমেজটা দেখছি। এটা হচ্ছে ব্রাইট ফিল্ড লাইট মাইক্রোস্কোপের মেইনলি স্ট্রাকচারটা। এই তো আমরা মাইক্রোস্কোপে তুমি দেখো যে আবার ওই পার্টস গুলোকে আমি আরেকবার এখানে দেখিয়ে দিয়েছি যে বিভিন্ন মাইক্রোস্কোপের পার্টস, সেটাকে আমি দুবার দেখালাম এই কারণেই, তার কারণ হচ্ছে তোমাদেরকে আমি একটা যে প্রজেক্ট ওয়ার্ক দেবো, সেই প্রজেক্ট ওয়ার্কের মধ্যে একটা পার্ট থাকবে যে মাইক্রোস্কোপটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, মাইক্রোস্কোপ গুলোকে এবার এই পার্টস গুলো কোনটা কি পার্টস সেখানে লেভেল থাকবে না, এগুলো তোমাদেরকে লেভেল করতে হবে, এটা একটা কাজ থাকবে তোমাদের। ঠিক আছে, আমি মাইক্রোস্কোপের ছবিটাকে জাস্ট তোমার একটা সফট কপি দিয়ে দেবো, তোমরা ওই কম্পিউটারে বা বসে বা তোমাদের ফোন দিয়ে বসে বসে কোনটা কি পার্টস সেই পার্টস গুলোকে লিখে দেবে, এগুলো বক্স করা থাকবে, সেই ক্ষেত্রে লিখে সেটাকে সাবমিট করে দেবে। সুতরাং মাইক্রোস্কোপের যে ডিফারেন্ট পার্টস সেটাকে আমি আর ডেসক্রাইব করছি না, ওই একই জিনিস এখানটায় দেওয়া আছে। ঠিক আছে, সেই পার্টস গুলো এখানে বলা আছে, এখান থেকে তুমি দেখে দেবে। এইগুলো হচ্ছে অবজেক্টিভ। এখানে ওইটা মনোকুলার মাইক্রোস্কোপ ছিল, এটা বাইনোকুলার মাইক্রোস্কোপ বলে এটাকে এরকম দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে আমি যেটা দেখছি এটা আইপিস বলবো বা অকুলার পার্টস বলবো। ঠিক আছে, এই অকুলার পার্টস বা আইপিসটা যেখানটা দিয়ে ধরা থাকে সেটাকে আমার একটা কি বলা হবে না, এটাকে একটা ডায়াপার অ্যাডজাস্টমেন্ট বলা হবে। ডায়াপার অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে এটাকে আমি ঘুরিয়ে নিয়ে আমার নিজের চোখের সুবিধা মতো এটাকে আমি করে নিতে পারি। এটা আরো একটু বেশি মানে কি বলবো টেকনিক্যালি আরো একটু বেশি সাউন্ড এই মাইক্রোস্কোপটা, মানে আরো বেশি সুবিধা আছে এখানে, অনেক বেশি কনভেনিয়েন্ট এটা। সুতরাং এটাকে আমি চোখের কোন দিকে আমার ডান চোখ বাঁ চোখ দিয়ে যদি আমি যদি মনে করি যে না এই দিকের আইপিসটাকে আমি বাঁ চোখ দিয়ে দেখবো, তখন আমি এটাকে ঘুরিয়ে দিতে পারি। বা আমি যদি মনে করি যে এই আইপিসটাকে আমি ডান চোখে দেখবো, তখন এটাকে ঘুরিয়ে দিতে পারি। এই ডায়াফার অ্যাডজাস্টমেন্ট এখানে আছে, এখানে একটা হেড, এই হেডের উপরে ডায়াফার অ্যাডজাস্টমেন্ট দিয়ে এখানে দুটো বাইনোকুলার মাইক্রোস্কোপ, অর্থাৎ দুটো এখানে দেখা যাবে যে আমাদের আইপিস রাখা আছে। বাইনোকুলারে মনে হচ্ছে মনোকুলারে মনে হচ্ছে আইপিস একটা থাকবে আর বাইনোকুলারে আইপিস দুটো থাকবে। যেমন সিম্পলের মধ্যে বললাম একটা অবজেক্টিভ লেন্স আর কম্পাউন্ডের মধ্যে অ্যাটলিস্ট দুটো অবজেক্টিভ লেন্স, তেমনি এখানে মনোকুলার মাইক্রোস্কোপ আর বাইনোকুলার মাইক্রোস্কোপ, মনোকুলারে একটা অবজেক্টিভ লেন্স থাকবে আইপিস থাকবে, বাইনোকুলারে দুটো আইপিস থাকবে। তো এখানে দুটো আইপিস আছে, এটা বাইনোকুলার। তারপরে হচ্ছে এখানে তিনটে অবজেক্টিভ লেন্স আছে, ওই 10x 40x এবং 100x, এগুলো অবজেক্টিভ লেন্স আছে। এটা তো আর্ম, এগুলো তো পুরোপুরি গেল। এটা তো স্টেজের এখানে ক্লিপ গুলো আছে যাতে করে স্লাইডার না ফসে যায়। এটা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট, ফাইন অ্যাডজাস্টমেন্ট। এখানটায় তুমি দেখো আমরা যখন মনোকুলার দেখেছিলাম কোর্স অ্যাডজাস্টমেন্ট ফাইন অ্যাডজাস্টমেন্ট আলাদা আলাদা ছিল, এটা একসাথেও থাকে। আমাদের ডিপার্টমেন্টের মাইক্রোস্কোপটা এইরকম অ্যাকচুয়ালি, তোমরা দেখবে আমি ডিপার্টমেন্টে দেখাবো। এখানে এটা হচ্ছে পুরোটা রাফ অ্যাডজাস্টমেন্ট, তার মাঝখান থেকে থাকছে এখানে ফাইন অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ রাফ অ্যাডজাস্টমেন্ট ফাইন অ্যাডজাস্টমেন্টের স্ক্রুটা কিন্তু একই, তার অ্যালাইনমেন্টটা খালি আলাদা। মোটাটা ধরলে পরে রাফ আর এখানটায় ধরলে এটা ফাইন অ্যাডজাস্টমেন্ট। এটা তো পুরোটা স্টেজতে চলে এলো, এটা বেসতে চলে এলো। এখানে মিরার থাকবে, লাইটের সোর্স থাকবে, এইখানে স্টেজ ক্লিপ গুলো থাকবে, এটা অ্যাপারচার, এইখানটায় কন্ডেন্সার আছে এবং কন্ডেন্সারটাকে ঘিরে অ্যাপারচার আছে, লাইটটাকে কম বেশি করানো যাবে। সো দিস ইজ দা পার্টস অফ দ্য মাইক্রোস্কোপ। ঠিক আছে, তারপরে আমি চলে আসছি যে মাইক্রোস্কোপের যে পার্টস গুলো, সেই পার্টস গুলোর মধ্যে যে বিভিন্ন পার্টস গুলো কি কি নিয়ে তৈরি সেইটা একটু ডিটেল ডেসক্রিপশন আছে। কি কি নিয়ে তৈরি তোমরা দেখো, দুটো লেন্স আছে মাইক্রোস্কোপের মধ্যে, অবজেক্টিভ লেন্স আছে, অবজেক্টিভ লেন্সটা খুব উন্নত মানের গ্লাস দিয়ে তৈরি হয়ে থাকে। কন্ডেন্সার আছে, সেখানে কন্ডেন্সারটা কোথায় আছে, স্টেজের নিচে কন্ডেন্সার থাকবে। তারপরে কি থাকবে না, এই কন্ডেন্সার গুলো একটা মেটালিক কাপ প্লেট দিয়ে লেগে থাকবে। ঠিক আছে, সেখানে একটা স্টেজ আছে, স্টেজের উপরে স্পেসিমেন গুলো রাখা থাকবে। তারপর হচ্ছে গিয়ে দুটো ফোকাসিং দুটো নব থাকবে, সেই ফোকাসিং নবটা কি আমি বলবো কোর্স অ্যাডজাস্টমেন্ট এবং ফাইন অ্যাডজাস্টমেন্ট, এটা থাকবে। তারপর হচ্ছে গিয়ে তোমার একটা লাইট ইলুমিনেটর বা মিরার থাকবে, যেখান থেকে লাইটটাকে ইলুমিনেট করে সোর্স থেকে লাইটটাকে নিয়ে মাইক্রোস্কোপের ভিতরে লাইটটাকে ভরে দেবে, নোজপিসের মধ্যে দিয়ে সেই লাইটটা পাস করবে। সো এইগুলো হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ দ্য মাইক্রোস্কোপ। এই যেটা ছবিতে দেখালাম সেই ছবিগুলোই এবার এখানে হচ্ছে বিভিন্ন পার্টস গুলো। এরপরে চলে আসছে আমি ম্যাগনিফিকেশন বাই দ্য ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ দিয়ে আমি ম্যাগনিফিকেশনটা কিভাবে মেজারমেন্ট করব। খুব সিম্পল, কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়ে ম্যাগনিফিকেশনটাকে মেজারমেন্ট করা কি করে করবে না, তুমি একটা স্পেসিমেনকে তুমি দেখছো, তুমি স্পেসিমেনটাকে দেখে তুমি সেখান থেকে দেখলে, সে ফর এক্সাম্পল তুমি স্পেসিমেনটাকে 3 ন্যানোমিটারের একটা স্পেসিমেন দেখছো। যে 3 ন্যানোমিটারের স্পেসিমেনটা অ্যাকচুয়ালি হচ্ছে 3 ন্যানোমিটার
ধরো, কিন্তু তুমি তো 3 ন্যানোমিটারটা তো আঁকছো না। তুমি যখন ওটাকে আঁকছো তোমার খাতায় দেখা গেল ওটাকে ক্যামেরা লুসিডে ড্রয়িং করলো স্পেসিমেনটাকে, দিয়ে ক্যামেরা লুসিডে ড্রয়িং করে দেখা গেল ওটা 30 মিলিমিটার হয়ে গেছে। সুতরাং 30 মিলিমিটার যদি হয়ে থাকে তার আঁকাটা তুমি যদি ধরো 30 মিলিমিটার এঁকেছো, আর অরিজিনালি তার সে হচ্ছে 30 ন্যানোমিটার, ধরো অরিজিনালি সে 30 ন্যানোমিটার, তুমি এঁকেছো 30 মিলিমিটার, তার মানে কি কত না 1000 ন্যানোমিটারে 1 মিলিমিটার, তাহলে তুমি 1000 না 1 লাখ ন্যানোমিটারে হচ্ছে 1 মিলিমিটার, তার মানে ওই 1 লাখ ন্যানোমিটারে যদি 1 মিলিমিটার হয়, তাহলে তুমি ওই 30 মিলিমিটারকে 30 লাখ দিয়ে যদি ডিভাইড করে দাও, তাহলে তুমি অরিজিনাল স্পেসিমেনটার লেন্থটা পেয়ে যাবে। তো সেটা কি করে পাওয়া যাবে না, তুমি দেখা গেল যে তুমি একটা স্পেসিমেনকে দেখছো, সেই স্পেসিমেনটাকে দেখে তুমি আঁকলে, একে তুমি কত টাইমস সেটা এঁকে তো তুমি বুঝতে পারছো না। তো তুমি কি করে দেখবে সেটা কত টাইমস, কিভাবে তুমি বুঝবে যে স্পেসিমেনটা 400 গুণ বড় করেছো না 200 গুণ বড় করেছো না 100 গুণ বড় করেছো? কিছুই না, তুমি স্পেসিমেনটাকে তুমি আইপিস এর মধ্যে ক্যামেরা লুসিডা, আমি তোমাদেরকে ক্যামেরা লুসিডা বোধহয় ড্রয়িং তোমাদের নেই, ওটাকে দেখাতে হবে মাইক্রোস্কোপ ডেমনস্ট্রেশনের সময় ক্যামেরা লুসিডাও দেখাবো। ক্যামেরা লুসিডা দিয়ে তুমি স্পেসিমেনটাকে ড্র করলে খাতায়, এবার খাতাতে তুমি স্পেসিমেনটাকে ড্র করার পরে তুমি সেই স্পেসিমেনটার টোটাল লেন্থটাকে নিলে, দিয়ে লেন্থটাকে নিয়ে তুমি সেটাকে রাখলে, দেখা গেল যে তার একটা টোটাল লেন্থ একটা সামথিং সেন্টিমিটার বা মিলিমিটার একটা লেন্থ হলো। এইবার তুমি দেখো যে ওই স্পেসিমেনটা তুমি কোন অবজেক্টিভে দেখেছো। যদি দেখা যায় যে তুমি সেটাকে 10x, এখানে আমি যে এই যে অবজেক্টিভের লেন্স গুলো দেখালাম, অবজেক্টিভ লেন্স, এই যে এটা হচ্ছে অবজেক্টিভ, একটা দুটো তিনটে, তুমি যদি দেখা গেলো যে এখানে যে অবজেক্টিভটাকে যদি 10x অবজেক্টিভে যদি দেখো, আর আইপিসটা ধরো দেখা গেলো 15, তার মানে তোমার স্পেসিমেনটা কিন্তু অরিজিনালি সাইজটা তুমি যেটা এঁকেছো সেটা কত গুণ বড় এঁকেছো, 150 গুণ বড় এঁকেছো। তার কারণ হচ্ছে অরিজিনাল স্পেসিমেনটা যেটা, তার থেকে তুমি এখানে 10x অবজেক্টিভ আর 15x আইপিস, তারপরে 15 ইন্টু 10 মানে 150 গুণ বড় তুমি স্পেসিমেনটাকে দেখছো, যেটা তুমি দেখেছো সেটা 150 গুণ বড়। এই 150 গুণ বড় স্পেসিমেনটাকে তুমি দেখছো মাইক্রোস্কোপ আইপিস দিয়ে, দেখার পরে তুমি সেটাকে যদি ক্যামেরা লুসিডে ড্রয়িং করো, তাহলে পরে ক্যামেরা লুসিডে ড্রয়িং করলে কিন্তু তুমি যতটা দেখছো ততটাই কিন্তু তোমার ড্রয়িং হবে খাতায়, ঠিক আছে। আর তুমি যদি ক্যামেরা লুসিডে ড্রয়িং না করো, তাহলে কি হবে না, তুমি দেখা গেল এটাকে দেখে দেখে তুমি ক্যামেরা লুসিডে না দিয়ে তুমি দেখে দেখে এখানকার সেলটাকে দেখছো, সেই সেলটাকে খাতায় তুমি বড় করে আঁকলে, দিয়ে বড় করে এঁকে তুমি খাতাটা দেখা গেল সেলটার পুরো লেন্থটা হয়ে গেল হয়তো 150 মিলিমিটার, 150 মিলিমিটার ধরো তার লেন্থ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু অরিজিনালি তার হওয়ার কথা কত না, সেখানে অরিজিনালি হওয়ার কথা 150 ন্যানোমিটার, সে জায়গায় তোমার হয়ে গেছে 150 মিলিমিটার। তাহলে তুমি কত গুণ বেশি করেছো এটা না, এই যে 150 1 ন্যানোমিটার মানে হচ্ছে 1 লাখ মিলিমিটার, সরি 1 লাখ 1 মিলিমিটার মানে হচ্ছে 1 লাখ ন্যানোমিটার। তাহলে আমি যদি এখানে যত মিলিমিটার হলো এইটাকে যদি আমি ন্যানোমিটার করি, এইখানে যত ন্যানোমিটার হচ্ছে সেটাকে যদি আমি মিলিমিটার করি, তাহলে আমি ডিভাইড করে দেবো 1 লাখ দিয়ে, বা যদি 1 এর জন্য যদি হয় তাহলে 1 লাখ দিয়ে ডিভাইড করবো, 2 ন্যানোমিটার হলে পরে এটা 2 লাখ দিয়ে ডিভাইড করবো, তাহলে ডিভাইড করলে পারি তখন অরিজিনালি আমি যেটাকে এঁকেছি তার থেকে কিন্তু আমি সাইজটা কম পেয়ে যাব এইটা। সুতরাং দেখা যাচ্ছে যে ম্যাগনিফিকেশন ক্যালকুলেশনের সময় প্রথম তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি কত পাওয়ারের অবজেক্টিভ ব্যবহার করছি সেটা প্রথম দেখবে। অত প্রথমে বেশি কঠিনে যাবে না, আঁকাআঁকিটা বাদ দাও, প্রথমে তুমি দেখো যে আমি কত পাওয়ারের অবজেক্টিভ ব্যবহার করছি। আমি দেখা গেল যে 10x অবজেক্টিভ ব্যবহার করছি আর 15x আইপিস ব্যবহার করছি, তার মানে বস্তুটা আমি কত গুণ বড় দেখছি, বস্তুটাকে আমি 15 ইন্টু 10 মানে 150 টাইমস বড় দেখছি। আমি যদি অবজেক্টিভটাকে 400 ইউজ করি, তাহলে 40 ইউজ করি, 40x অবজেক্টিভ যদি ইউজ করি, তাহলে 40 ইন্টু 15, তার মানে কত গুণ বড় দেখছি, 600 গুণ বড় দেখছি। আমি যদি অবজেক্টিভ লেন্সটাকে যদি 100x ইউজ করি, তাহলে 100 ইন্টু 15, তার মানে হচ্ছে 1500, 1500 গুণ বড় দেখছি। আমি যদি অবজেক্টটাকে 10x আর আইপিসও 10x ইউজ করি, তাহলে বস্তুটাকে আমি 100 গুণ বড় দেখছি। আমি চোখ দিয়ে যেটা দেখছি সেটা কিন্তু 100 গুণ বড়। তাহলে তুমি ম্যাগনিফিকেশনটা কত, তোমার চোখ দিয়ে একটা স্টোমাটা দেখছো, সেই স্টোমাটাকে তুমি অরিজিনালি স্টোমাটাটা থেকে কত গুণ দেখছো, কত 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 ম্যাগনিফাইড ভার্সনে তুমি দেখছো, তোমার চোখ স্টোমাটাকে কত দেখছে, সেটাকে ক্যালকুলেশন তুমি কি করে করবে, তুমি যে অবজেক্টিভটাকে দেখছো সেই অবজেক্টিভের পাওয়ার ইনটু যে আইপিস দিয়ে দেখছো সেই আইপিস এর পাওয়ার,
মনে থাকবে যে কি করে ম্যাগনিফিকেশনটা হচ্ছে, অবজেক্টিভের পাওয়ার ইনটু আইপিস এর পাওয়ার, সেইটা পাওয়ারটাকে দুটোকে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা আসবে কত টাইমস বেশি তুমি দেখছো অরিজিনালি স্টোমাটাটার থেকে। তুমি যদি 10x দিয়ে যদি দেখো, তাহলে পরে এখানে যদি 10, এটাও যদি 10, তাহলে তুমি স্টোমাটাটাকে দেখছো 100 টাইমস বড়। ঠিক আছে, এইবারে 100 টাইমস স্টোমাটাটাকে তুমি খাতায় এঁকে দিয়ে দেখা গেল সেটা 5000 টাইম হয়ে গেল। তার মানে 5000 কে 100 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ভাই তোমার হয়ে যাবে এটা কত গুণ বড় তুমি খাতায় এঁকেছো সেটা পেয়ে যাবে সেখান থেকে। বুঝতে পেরেছো কত টাইমস বেশি তুমি এঁকেছো এটা পেয়ে যাবে। সুতরাং এইভাবে দেখা যাবে আমার কিন্তু ম্যাগনিফিকেশন গুলোকে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ আমি ক্যালকুলেট করতে পারি, ভিজুয়ালাইজেশন করে ম্যাগনিফিকেশন গুলোকে আমি ক্যালকুলেট করতে পারবো, যে 40x 100x 15x আইপিস ক্যালকুলেশন করা। অর্থাৎ ম্যাগনিফিকেশনের মানে ক্যালকুলেশন করবার জন্য কিন্তু আমাদেরকে দেখতে হবে যে লেন্সের যে পাওয়ারটা কি ইউজ করছে, অবজেক্টিভ লেন্স এবং আইপিস এর যে পাওয়ার, সেই লেন্সের পাওয়ার দুটোকে আমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। সেটাই হচ্ছে আমার ম্যাগনিফিকেশনের ব্যাপারটা। এবার ম্যাগনিফিকেশন ক্যালকুলেশন আমি তোমাদেরকে বললাম, ওই যে এখান থেকে এবার আমি এখান থেকে দেখা যাবে অবজেক্টিভ লেন্স গুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, 10x হতে পারে, 15x হতে পারে, 40x হতে পারে, 100x হতে পারে, আইপিস গুলো 10x হতে পারে, 12x হতে পারে, 15x হতে পারে, 20x হতে পারে, যাই হোক না কেন সেখান থেকে দেখা যাবে যে আমি ম্যাগনিফিকেশনটাকে আমি ক্যালকুলেশন করব, এবং এটাকে এই থিওরিটা কিন্তু রেজুলেশনের উপর বেস করে করেছিল, প্রেসকট প্রথমে এই থিওরিটা দিয়েছিল, সেখান থেকে করে আমি ম্যাগনিফিকেশনটাকে ক্যালকুলেশন করে নেব যে অবজেক্টিভ লেন্সের পাওয়ার ইনটু আইপিস এর পাওয়ার। ঠিক আছে, এবং এই লাইট বা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ যেটা আমাদের আসছে সেটাতে তার অ্যাপ্লিকেশন গুলো কি, অ্যাপ্লিকেশন তো মারাত্মক, যে বিভিন্ন রকমের যে তুমি বায়োলজিক্যাল সায়েন্সে বিশেষ করে মাইক্রোবায়োলজিক্যাল ব্যাকটেরিয়া স্টাডি করবার জন্য, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াকে স্ক্রিন করে স্টাডি করবার জন্য, ব্যাকটেরিয়া দেখার জন্য বলো, যে কোনো ইউনিসেলুলার অর্গানিজম বলো, বা যে কোনো মাল্টিসেলুলার অর্গানিজমের সেকশন কাটিং বলো, এগুলোকে দেখবার জন্য আমরা ইউনিসেলুলার অর্গানিজম অ্যামেবিয়া প্যারামিশিয়াম এগুলোকেও তো আমরা সেই মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাই না, স্ক্যান করি করে। তারপরে তোমার বিভিন্ন রকম ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপ দিয়ে দেখি আমরা স্ক্যান করে। তারপরে তোমার হচ্ছে বিভিন্ন রকমের তোমার সেকশন কেটে তার যে সেল গুলো, ইন্টারসেলুলার স্ট্রাকচার গুলো, সেলের স্ট্রাকচার গুলো, এগুলোকেও আমরা দেখি। ক্রোমোজোম, আমরা ক্রোমোজোম স্টাডি করি, আমরা সেলের ভিতরে যে ক্রোমোজোম দেখি সেগুলো ফালগান স্ক্যান করে বা অ্যাসিডোয়াসিন স্ক্যান করে ক্রোমোজোম গুলোকে দেখি। ক্রোমোজোম গুলোকে কি দিয়ে দেখি না, আমরা 100x মাইক্রোস্কোপ দিয়ে দেখি। এবার 100x এর যে অবজেক্টিভ লেন্স যেটা আছে, 100x এর অবজেক্টিভ লেন্স এখানে তিনটে আছে, একটা 10x, একটা 40x, একটা 100x। 10x টা খুব নরমাল, 40x টা নরমাল, কিন্তু 100x যেটা থাকে সে 100x এ ধরো আমার এখানে 100x আর এখানে 15x আইপিস, তার মানে 1500 গুণ বড় দেখবো আমি একটা জিনিসকে। তো এই 100x দিলে পরে তখন সেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে বাড়িয়ে দিতে হয়, তার কারণ হচ্ছে 100x এর লেন্সের কিন্তু ক্ষমতাটা এত বেশি যে লাইট বেন্ডটাকে এত বেশি করিয়ে দেয় যে এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে যদি বাড়িয়ে না দেওয়া হয় তাহলে বেন্ড লাইটটা কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে চলে যাবে। সুতরাং এইখানে তখন কিন্তু লাইটটা অবজেক্টিভে ঢুকবে না। সেইটা যাতে না হয় সেই প্রবলেমটা, সেই জন্য এইখানে একটা অয়েল দিয়ে দেওয়া হয়। 100x দিয়ে কোনো জিনিসকে দেখবার জন্য সেখানে অয়েল দেওয়া হয়। কেন অয়েলটা দেওয়া হয় না, সাইড, কোথায় অয়েলটা দেওয়া হয়, সাইডের উপর। সাইডের উপর ওই ওখানে অয়েল দেওয়া হবে, অবজেক্টিভ মানে বস্তুটার উপর একটা অয়েল দেওয়া হবে, বস্তুটা একটা তোমার কভার গ্লাস দিয়ে ঢাকা থাকবে, সেই কভার গ্লাসের উপর একবার অয়েল দিয়ে দেওয়া হবে, সেই অয়েলটাকে টাচ করে দেবে 100x এর অবজেক্টিভের লেন্সের ওই লেন্সটা টাচ করে দিলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেড়ে যাবে, তখন লাইটটা এর মধ্যে দিয়ে যাবে, গিয়ে আইপিস এর মধ্যে দিয়ে গিয়ে আমি বস্তুটাকে দেখতে পাবো। এবং সেটা সাধারণত ক্রোমোজোম স্টাডি করার জন্য কিন্তু এটাকে করা হয়। ক্রোমোজোম কোথায় দেখা যায়, ক্রোমোজোম দেখা যাবে কিন্তু 100x অবজেক্টিভ লেন্স দিয়ে, এবং সেখানে অয়েল ইউজ করে, অয়েল ইমার্সন মাইক্রোস্কোপ বলে ওই জন্য এটাকে, অয়েল ইমার্সন মাইক্রোস্কোপ, অয়েল ইউজ করে দিয়ে এটাকে করা হবে ক্রোমোজোম স্টাডি। ক্রোমোজোম কিন্তু তুমি কিন্তু এই যে সেলের ভিতরে যে ক্রোমোজোম তোমরা যখন 5th সেমিস্টারে প্র্যাকটিক্যালে পড়বে ক্রোমোজোম দেখবে, সেখানে কিন্তু তোমার ওই 10x বা 40x দেখা যাবে না। ক্রোমোজোম স্টাডি করতে গেলে কিন্তু 100x স্টাডি করতে হবে, এবং ক্রোমোজোম গুলোকে ক্যারিওগ্রাম করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যারিওটাইপ যে করবে তুমি, সেক্ষেত্রে ক্যারিওটাইপ অ্যানালাইসিস করতে গেলে কিন্তু 100x লাগবে, অথবা অয়েল ইমার্সন মাইক্রোস্কোপ অয়েল লাগে সেক্ষেত্রে। তো এইটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে মাইক্রোস্কোপ গুলো আছে, নর্মাল যে অবজেক্টিভ লেন্স, সেই লেন্স গুলোকে দিয়ে আমি বিভিন্ন রকমের ইউনিসেলুলার অর্গানিজম গুলোকে আমি আইডেন্টিফাই করতে পারবো, সেগুলোকে দেখতে পারবো। এইটা এবার তোমাদের মনে আসবে যে ভাইরাস অবশ্যই সাধারণ এইরকম লাইট মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না। তার কারণটা কি না, তার কারণটা হচ্ছে ভাইরাসের সাইজ কিন্তু অত্যন্ত কম, যেটা একটা ব্যাকটেরিয়া, নর্মাল ব্যাকটেরিয়া থেকে 5000 ভাগের 1 ভাগ হচ্ছে একটা ভাইরাসের সাইজ।
সেই জন্য ভাইরাসের সাইজটা এত স্মল যে আমি বললাম ওই যে ডি ইজ ইকুয়াল টু 0.5 ল্যামডা বাই এন সাইন থিটা, ওই ক্যালকুলেশনের মধ্যে আসবেই না ভাইরাস পার্টিকেলটা, সেই জন্য ভাইরাসটাকে দেখা যাবে না। ঠিক আছে, নর্মাল লাইট মাইক্রোস্কোপ দিয়ে। এবং একে দেখতে গেলে যেটা করা হয়, ইলেকট্রন বিম, একটা সোর্স অফ ইলেকট্রন বিম দিয়ে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে ভাইরাসের স্ট্রাকচারটা পাওয়া যাবে। ভাইরাসের স্ট্রাকচারটাকে নিতে গেলে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে, তার সারফেস স্ট্রাকচারটাকে নিতে গেলে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে, আর যদি তার ডিটেল ভিতরকার স্ট্রাকচারটাকে দেখতে হয়, ভাইরাসের ভিতরে যদি স্ট্রাকচার দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের টেম অর্থাৎ ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি লাগবে। ইভেন ব্যাকটেরিয়া বা যে কোনো সেলের ভিতরের স্ট্রাকচার গুলো দেখতে গেলে কিন্তু আমাদের ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, তোমার ডিএনএ ট্রান্সক্রিপশন হচ্ছে, ট্রান্সক্রিপশন হয়ে তোমার এমআরএনএ তৈরি হচ্ছে, এমআরএনএ গুলো সাইটোসলের মধ্যে চলে আসছে, এই যে জিনিসগুলোকে আমরা দেখি, এগুলোকে কি করে দেখি? এগুলো সমস্ত ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে এগুলোকে দেখা হয় এবং তার সাথে এদেরকে কোরিলেট করা হয়, তার মলিকুলার মেকানিজম গুলোকে স্টাডি করে বায়োকেমিক্যাল এক্সপেরিমেন্ট গুলোকে পারফর্ম করে এবং তার মরফোলজির সাথে গুলোকে কোরিলেট করে সেখান থেকে কনক্লুশনে আসা যায়। তো অ্যাপ্লিকেশন অফ দ্য মাইক্রোস্কোপ যদি আমি দেখি, লাইট মাইক্রোস্কোপ, এটা কিন্তু একটা ভাস্ট অ্যাপ্লিকেশন আছে, যে vastly it is used in the microbiology, and this microscope is used to view the fixed and the live specimens that have been stained with the basic stains, particularly stain use করে এটাকে করা হবে এবং এটাকে একটা কন্ট্রাস্ট একটা পিকচার দেবে এবং একটা for the easy visibility under the microscope, and therefore it can be used to identify the basic bacterial cells and the parasitic protozoan cells, different types of the amoeba, paramecium, protozoa, সমস্ত গ্রুপের যে সমস্ত অ্যানিমেল গুলো আছে, ইউনিসেলুলার অর্গানিজমস, ইস্ট, স্যাকারোমাইসিস প্ল্যান্টসেলের মধ্যে স্যাকারোমাইসিস সেরিবেসি, যেটাকে আমরা ইস্ট বলি, যেটা এক ধরনের ফাঙ্গাস, যেটা অ্যাসকোমাইকোটিনা গ্রুপের, এই সমস্ত জিনিসগুলোকে আমরা কিন্তু সব এই লাইট মাইক্রোস্কোপ দিয়ে, তোমরা তো ফার্স্ট ইয়ারে পড়েছো, ব্যাকটেরিয়া দেখেছো, অ্যালগি দেখেছো লাইট মাইক্রোস্কোপ দিয়ে, আবার এই ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ব্রায়োফাইটের যে স্পেসিমেন গুলোকে সেকশন করবে, তার যে সেল গুলোকে স্টাডি করবে, বিভিন্ন রকমের লিপ অ্যারেঞ্জমেন্টের যে সেল গুলো, হাইলিন সেল, নর্মাল সেল, এইগুলো তুমি দেখবে সমস্ত এগুলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়ে এবং সিম্পল মাইক্রোস্কোপ ইউজ করে সাধারণত যেটা করা হয়, পাওয়ার ডিসেকশন করা হয়। এইভাবে কিন্তু আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। সুতরাং এই গেল তোমার এটা নর্মাল আমাদের বেসিক লাইট মাইক্রোস্কোপির ব্যাপার। এরপরে চলে এলো সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এরপরে আমি তোমাদের যেটা বলবো নেক্সট ক্লাসে, সেটা যে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপ, এগুলো একদিন একটা ক্লাসে বলবো, তাহলেই মোটামুটি আমার পার্টটা হয়ে যাবে। ঠিক আছে, আর আজকে যেটা আমি তোমাদেরকে বললাম, এইটা পুরোটা আমি তোমাদেরকে পিডিএফ করে তোমাদের দিয়ে দিচ্ছি। কোনো কিছু কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করে নেবে, নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করে নেবে। আর এটাকে নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই, একটু জাস্ট দেখে রাখবে, এইগুলোকে নিয়ে কোনো মাথায় প্রেসার নেবে না। এটা অ্যাড অন কোর্স, অ্যাড অন মানেই হচ্ছে যে একবারে বিরাট কিছু সেটা নয়, পরীক্ষার মতো হবে, অ্যাড অনের পরীক্ষাও নেব, পরীক্ষা হবে, প্রজেক্ট করতে হবে, সবই করতে হবে, কিন্তু খুব বেশি চাপ দিয়ে এটাকে আমি কিছু করাবো না। তোমাদের অন্য পড়াশোনা যাতে হ্যাম্পার না হয়, সেটা হচ্ছে আমার প্রধান কাজ। ঠিক আছে, প্রধান কাজ হচ্ছে যে অন্য পড়াশোনা, নর্মাল পড়াশোনা হ্যাম্পার না করে এটাকে করা। ঠিক আছে, এটা একটা অ্যাড অনের একটা এক্সট্রা জিনিস তোমাদেরকে জেনে রাখবে, বেসিক লাইট মাইক্রোস্কোপি, যেখান থেকে পরবর্তীকালে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কাজে লাগবে এবং সর্বোপরি সার্টিফিকেটটাতে কাজে লাগবে। বিশেষ করে খুব সত্যি কথা বলতে, যারা ধরো ল্যাব টেকনিশিয়ানের কোর্স গুলো করতে যাবে বা কোনো কিছু অ্যাপ্লাই করতে যাবে, সেখানে তোমাকে মাইক্রোস্কোপি জানো কিনা কিন্তু প্রথম জিজ্ঞাসা করবে একটা। সুতরাং বিং দ্য স্টুডেন্ট অফ দ্য বায়োসায়েন্স, মাইক্রোস্কোপি যে তুমি জানো, তার একটা অথেন্টিক সার্টিফিকেট গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে পাওয়ার জন্য এই কোর্সটা তোমাদের করে রাখাটাই দরকার, এইটুকু। তাই বলে আবার এই নয় যে নর্মাল পড়াশোনাটাকে হ্যাম্পার করে থাকে তোমার অনেক চাপ দিতে হবে। এটা তোমাদের হবে, জাস্ট একটু করে অ্যাটেন্ড করবে, একটু জাস্ট দেখে নেবে, তাহলেই এটা হয়ে যাবে। আর খুব বেশি আমাদের যে সময় লাগবে তা নয়। আজকে আমার এটা হয়ে গেল, আর আমি আর একটা ক্লাস নেব, আর প্রত্যেকটা স্যার ওই একটা দুটো করেই ক্লাস নেবে, তাহলেই হয়ে যাবে। আর কলেজটা খোলার পরে মাইক্রোস্কোপ গুলো একদিন সব দেখিয়ে দিয়ে সেই দিনই ভাইভা নিয়ে নেবো, তাহলে ভাইভার পরীক্ষাও হয়ে যাবে, একবার দেখিয়ে দিয়ে ভাইভা নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, ওই আমাদের রিসার্চ মাইক্রোস্কোপ যেগুলো আছে স্টাফ রুমে, সেগুলোকে দেখিয়ে তোমরা কম্পিউটারে ব্যাচ করে দেখিয়ে দেবো। একই দিনে সবাইকে তো একসাথে ঢোকানো যাবে না, কিন্তু বিভিন্ন টাইম স্লট করে দেবো, যে ব্যাচ করে ঢুকে ওগুলোকে দেখে নেবে, আর কম্পিউটারে কিভাবে ছবিগুলো আসছে সেগুলোকে দেখে নেবে, দেখে নিলেই তোমাদের ওই দিনই ভাইভা নিয়ে ওই দিনই কাজটা হয়ে যাবে। ডোন্ট টেক ইট as too much hectic and the pressurized task. ওকে, আচ্ছা সবাই শুনতে পেলে যা বললাম? হ্যাঁ স্যার। এবার বলো, যদি কারো কিছু প্রশ্ন থাকে একটু বলো, আমি
স্টপ শেয়ারিং করছি। হ্যাঁ, আজকে যদি প্রশ্ন থাকে বলো, আর যদি আজকে প্রশ্ন না থাকে তাহলে মেটেরিয়ালটা দেখার পরেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আর যা